বাবা আমার গায়ে হাত তুলতে লাগলো। আমি আব্বুকে কতবার বুঝিয়ে বলতে লাগলাম যে আব্বু এমন ধরনের কাজ আমি করিনি, কিন্তু আব্বু আমার কোনো কথাই শুনলো না, আমাকে শুধু মারতে লাগলো। আব্বু আমি আর নিতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে, আমার পাটে ফেটে রক্ত পড়ছে। আব্বু প্লিজ আমার উপর দয়া করো, আমার যে খুব কষ্ট হচ্ছে। আমার ভাবতেও খুব লজ্জা লাগছে। তোর মতো ছেলে আমি জন্ম দিয়েছি যে কিনা এমন একটা খারাপ কাজ করতে পারে। আরে তোর সাথে তো আমরা নীলার বিয়ে ঠিক করেছি, তারপরেও তুই এমন একটা কাজ কি করে করতে পারলি? ছি, আমি ভাবতেও পারি না তোর স্বভাব এতটা খারাপ হতে পারে। আব্বুকে বলা সত্ত্বেও আব্বু আমার একটা কথা শুনলো না। আম্মুর কাছে গেছি, আম্মু মুখ ফিরে নিল, আমাকে ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিল। হতাশ মনে চোখ বন্ধ করে নিচের দিকে তাকিয়ে হাঁটা ধরলাম। আমার সাথে এমন একটা কিছু ঘটে যাবে কখনো কল্পনাও করতে পারিনি। পাশে তাকিয়ে দেখলাম আশেপাশের বাড়ির যত লোক ছিল সবাই বের হয়ে আসলো, আর আমার দিকে তাকিয়ে যে যার মতো খারাপ মন্তব্য করতে লাগলো। আমি কিছুই বললাম না, মাথা নিচু করে হাঁটা ধরলাম। বাসা থেকে বের করে তো দিলেই, এখন হয়তো বা নিজেকে শেষ করে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। তাই সামনে হাঁটতে লাগলাম। কোথায় যাব? মরতে হলেও তো সাহসের প্রয়োজন, সেই সাহস তো আমার মধ্যে এখন আর নেই। হঠাৎ দেখি কোথা থেকে আমার বন্ধু রৌদ্র এসে আমাকে জড়িয়ে ধরে বলে, বন্ধু, আমি এইসব কি কথা শুনছি? তুই নাকি না, তুই এসব ধরনের কোনো কাজ করতে পারিস না। কেউ বিশ্বাস করুক বা না করুক, আমি বিশ্বাস করি। আমি জানি নীলা তোকে চক্রান্ত করে এমন একটা কাজের মধ্যে তোকে ফাঁসাইছে, তাই আজকে তোর বাবা তোর সাথে এমন করেছে। রৌদ্রকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম আর নিজের আবেগগুলো ভাসিয়ে দিলাম। বন্ধু, আমি জানি, আমি বিশ্বাস করি তুই এমন ধরনের কাজ কখনো করতে পারিস না। কারণ আমি তোকে এত বছর ধরে চিনি, ছোটবেলা থেকে আমরা একসাথে বড় হয়েছি। দুনিয়া যদি তোর বিপক্ষেও যায়, তারপরও আমি তোর পক্ষে কথা বলবো। আমি জানি বন্ধু, পৃথিবীতে যদি কেউ বিশ্বাস না করে, তারপরও তুই আমার কথা বিশ্বাস করবি, কারণ আমি তোকে আমার নিজের থেকেও অনেক বেশি ভালোবাসি বন্ধু। কিন্তু দেখ, আজকে আমার নিজের মানুষেরাই আমাকে বিশ্বাস করলো না, আমাকে দূর দূর করে বের করে দিল। আমি এই জীবন রেখে কি করব বল? আমি চাই না আর বাঁচতে। আমার কথাটা শুনে রৌদ্র আমার গালে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিয়ে আবার আমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, না বন্ধু, এটা তুই কখনো করতে পারবি না। আমার বন্ধুত্বের কসম, তোকে প্রমাণ করতে হবে যে তুই এমন কাজ করিস না। তুই চিন্তা করিস না, আমি ট্রেনের টিকিট কেটে দিয়েছি। তুই এখান থেকে সোজা আমার মামার কাছে চলে যাস, বাকিটা আমি ওখানে বলে দিব। তুই আমার সাথে চল। রুদ্র আমার হাত ধরে রেল স্টেশনে নিয়ে যায়। এরপরে আমার হাতে কিছু টাকা দিয়ে এরপর কিছু কেনাকাটা করে একটা ট্রেনে উঠিয়ে দেয়, সাথে ওর হাতের ফোনটাও দিয়ে দেয়। আমি স্টেশন মাস্টারকে বলে দিয়েছি তোকে নামিয়ে দেবে, আর ফোনটা তুই তোর কাছে রাখ। আমি তোকে কল করব, মামা তোকে রিসিভ করবে। আর আমি এখানে বিষয়টা অবশ্যই তদন্ত করব যে তোর সাথে এত বড় একটা কাজ কি করে হলো। রুদ্রকে আবার জড়িয়ে ধরে কান্না করে দিলাম। তোকে প্রমাণ করতে হবে আসলে এই কাজটা তুই কখনো করতে পারিস না। তোর যত ঘৃণা আছে সব কিছু তুই দেখিয়ে দিবি। যা বন্ধু, আমার তোর জন্য অনেক দোয়ার ভালোবাসা রইল। আমি চাই তুই অনেক বড় হ। বন্ধু আমি জানি না তোর ঋণ আমি কিভাবে পরিশোধ করব, কিন্তু এতটুকু বলতে পারি, আমার এই জীবনে যদি এক বিন্দু পরিমাণ রক্ত থাকে, ওই বিন্দু পরিমাণ আমি তোকে ভুলবো না। বন্ধুত্বের মধ্যে কোনো ঋণ থাকে না। বন্ধুত্ব হয় পবিত্র ভালোবাসা, যে ভালোবাসা কেউই নষ্ট করতে পারে না। চোখে পানি নিয়ে এবং মনে কষ্ট নিয়ে ট্রেন স্টেশন থেকে বের হয়ে গেলাম, কারণ জানের থেকেও আমার প্রিয় বন্ধুর সাথে আজকে যা ঘটেছে তার জন্য আমি মোটেও প্রস্তুত না। আমি জানি নিলয় এমন কাজ কখনোই করতে পারে না। আমাদের এই 27 বছরের বন্ধুত্বের মধ্যে আমি আজও কখনো দেখিনি নিলয় কারোর সাথে খারাপ ব্যবহার করেছে। রুদ্র কিছু ওষুধ আর ব্যান্ডেজ লাগিয়ে দিয়েছে, শরীরে প্রচণ্ড পরিমাণ ব্যথা, তাই পানিটা মুখে দিয়ে ওষুধটা খেয়ে নিলাম। একটু সময় পর ব্যথাটা একটু কমিয়ে আসলো। আপনাদের তো আসল কথাটাই বলা হয়নি, আমার সাথে কি ঘটেছিল, আর আব্বু আমাকে কেনই বা এমনভাবে নির্মমভাবে মেরেছে এবং বাসা থেকে বের করে দিয়েছে। তাহলে চলেন আপনাদেরকে পুরো ঘটনাটা খুলে পড়ি। অতীত। আমি ইসমাইল হাসান নিলয়, সবাই নিলয় বলে ডাকে। মা বাবার একমাত্র সন্তান। আমার বাবা একটা ছোটোখাটো ব্যবসা আছে, ওটা দিয়ে আমাদের দিব্যি চলে যায়। নীলা নীলা হচ্ছে আমার চাচাতো বোন, কিন্তু আমার সিনিয়র। আমি ছোটবেলা থেকে নীলাকে ভালোবাসতাম, কিন্তু সিনিয়র বলে ভয় কিছু বলতে পারতাম না।
নীলা আর আমি একই কলেজে পড়াশোনা করি। নীলা বাসা আর আমাদের বাসা থেকে প্রায় 30 মিনিটের দূরত্ব। ঘুম থেকে উঠতে আম্মু হাজির, এসেই বলে উঠল, কি রে নিলয় বাবা, আর কত ঘুমাবি? এবার ঘুম থেকে উঠে পড়। তোর না আজ সকালে ক্লাস আছে? আম্মু আর একটু ঘুমাতে দাও না প্লিজ। তুই দেখ ঘড়িতে কয়টা বাজে। আমি জানি না, তোর আব্বু এসে দেখে তাহলে কিন্তু আমি কিচ্ছু জানি না। আব্বুকে আমি খুব ভয় পাই, কারণ একটাই, উনি আমাদের থেকে ওনার আত্মসম্মানকে বেশি মর্যাদা দেন। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে আসে দেখি আব্বু নাস্তা টেবিলে বসে আছে। আব্বু কখনো আমাকে ছেড়ে আগে খাবার খায় না। আমি আসতেই সবাই একসাথে খাবার খেতে লাগলাম। নিলয়, নীলাদের বাসায় এই প্যাকেটটা দিয়ে আসিস। আব্বু হাতে একটা প্যাকেট দিয়ে কথাটা বলল। ঠিক আছে আব্বু। মনে মনে লাড্ডু পড়তে লাগলো। আজকে তাহলে নীলার সাথে একসাথে কলেজে যাওয়া হবে। আসলে নীলা আমাদের কলেজের সব সুন্দরী মেয়ে, নীলাকে দেখে যে কোনো মেয়েই চলবে, এটাই স্বাভাবিক। আর পুরো কলেজের ছেলে তো নীলার জন্য পাগল। নাস্তা শেষে আব্বু হাতে 1000 টাকা দিয়ে বলল, তোকে কয়বার বললাম একটু সুন্দর হয়ে চল। এভাবে কলেজে গেলে তোকে নাকি অনেকে অনেক কিছু বলে। এইভাবে খ্যাতের মতো কলেজে যাস কেন? আব্বু, ভালো পোশাক আর দামি জিনিস গায়ে দিলে যদি ভালো মানুষ আর স্মার্ট হতো, তাহলে হয়তো পৃথিবীতে খারাপ মানুষ বলে কিছু থাকতো না। থাক বাপ, তোর সাথে কথায় যুক্তিতে আমি পারবো না। তুই যা কলেজে, আর কোনো সমস্যা হলে রফিককে বলিস। রফিক হচ্ছে আমাদের কলেজের প্রিন্সিপাল, আব্বুর ছোটবেলার বন্ধু। আসলে আমি আমাদের এলাকার সব থেকে ভদ্র ছেলে, সবাই আমার প্রশংসা করে, তাই আব্বু আম্মু আমাকে এত ভালোবাসে। আব্বু কথাগুলো বলার কারণ হচ্ছে আমি সবসময় পুরনো জামা আর কম দামি জিনিস গায়ে দিয়ে কলেজে যাই, কখনো স্মার্টভাবে চলাফেরা করিনি। আমার এসব ভালো লাগে না। বাসা থেকে বের হতেই ফোনটা বেজে ওঠে। ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে বলে ওঠে, হারামজাদা, তুই কুত্তা, শালা হনুমান বিলাই, কই তুই? বন্ধু, তুই যে পরিমাণ গালি দিস আমার আতা তো কাইপে উঠবো। আজকে তোর কখন আসার কথা, তুই কোথায়? রুদ্র হচ্ছে আমার একমাত্র বন্ধু। আমরা সেই ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি। বন্ধু, আসলে আজকে তুই কলেজে যা, আমি আসতেছি। আসলে নীলার বাসায় যাব। শালা তোর চাচাতো বোন, শালারপুর তোর চাচাতো বোন। আর কিছু বলার আগে কলটা কেটে দেই, নয়তো আজও আমার আর নীলার দুজনেরই গালি দিয়ে বিয়ে পড়িয়ে দেবে। কলটা কেটে ফোনটা পকেটে রেখে দিই। প্রায় 30 মিনিট পর নীলাদের বাসায় এসে পৌঁছায়। তখন দেখি চাচা চাচি সামনের রুমে বসে আসছে। আমাকে বসতে বলল। আমি বসলাম আর আপুর দেওয়া প্যাকেটটা হাতে দিলাম। তখন দেখলাম নীলা রেডি হয়ে নিচে নামলো। আমাকে দেখে বলল, নিলয়, তুমি কখন আসছো? এই তো মাত্রই আসলাম। তুমি কি কলেজে যাবে? আমি কলেজে যাচ্ছি। তাহলে চলো একসাথে যাই। নীলা কিছু সময় ভাবলো, পরে কিছু সময় পর বলল, ঠিক আছে, চলো। আমি জানি আমি এভাবে চলার কারণে নীলাপু কখনো আমাকে এমন ওনার সাথে হাঁটতে বের হতে বলে না, কারণ আমাকে নাকি দেখতে খ্যাতের মতো লাগে। কিন্তু আমি কি করব? আমি যে যেমনভাবে চলাফেরা করি, আমার এইভাবে চলাফেরা করতেই ভালো লাগে। কি রে, কি হয়েছে? তুই আবার অন্য মনোযোগ দিয়ে কি দেখছিস? যাবি না নাকি? আমি একাই চলে যাব। এই না না, আমি আসতেছি, তুমি চলো। এটা বলে চাচা চাচিকে সালাম দিয়ে কলেজে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। চাচি অনেকবার খাওয়ার জন্য ডেকেছে, কিন্তু খেয়ে এসেছি বাসা থেকে। এটা বলে নীলাপুর সাথে সাথে কলেজের উদ্দেশ্যে হাঁটা ধরলাম। নীলাপুদের বাসা থেকে কলেজটা 10 মিনিটের রাস্তা। আমাদের বাসা থেকে প্রায় 40 মিনিট গাড়ি দিয়ে আসা যাওয়া করে। আজকে গাড়ি পাইনি, বেধায় হেঁটে এসেছিলাম, তাই আসতে লেট হয়ে গেছে। আসলে আমাদের ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, তাই আজকে যাওয়া হচ্ছে। এমনিতেই আমাদের কলেজটা একটু লেটেই শুরু হয়। প্রায় কিছুক্ষণ পর আমরা কলেজের কাছাকাছি চলে আসলাম। আমি আর নীলাপু একসাথে হাঁটছিলাম। আমার কাছে কিছু একটা ফিলিংস লাগছিল, তা বলে বোঝাতে পারবো না। নিজের ক্লাসের সাথে এইভাবে একসাথে হাঁটা কজনের ভাগ্যে বা আছে। যদি হাঁটা ধরে হাঁটতে পারতাম। এইসব ভাবতে ভাবতে আমার মুখটা ব্লেজিং করতে শুরু করলো। কলেজের গেটের সামনে ঢুকতেই তখনই দেখলাম কানাখোঁচা করে আশেপাশের মেয়েগুলো বলতে লাগলো, আমি বুঝতে পারছি না, নীলার মতো একটা সুন্দরী মেয়ে এই ছেলেটার সাথে একসাথে হাঁটছে। এটাকেই বলে বামন হয়ে চাঁদে হাত বাড়াই। আমি কিছু বললাম না, মাথা নিচু করে হাঁটতে লাগলাম।
নীলা আপুর এই কথাগুলো শুনে কেমন জানি নার্ভাস লাগতেছিল। আমার কাছ থেকে দূরে সরে আসলো। তখন নীলা আপুর বান্ধবী এসে নীলা আপুকে বলতে লাগলো, কি রে নীলা, আমি তো ভাবতেও পারি নাই তুই এমন একটা খ্যাত ছেলের সাথে হাঁটাচলা করবি। তোর বয়ফ্রেন্ড নাকি? আরে এসব কি বলছিস? ও আমার বয়ফ্রেন্ড হতে যাবে কেন? আসলে ও আমার বাসার ওইদিকেই কাজ করে তো, আর এখানেই নাকি পড়াশোনা করে। তাই বলছিল যে আপু তোমার সাথেই যাব। তাই আমি আমার সেফটির জন্যই ওকে নিয়ে এসেছি। এমনিতেই আমি ওকে চিনি না। নীলা আপু আসলে আমার চাচাতো বোন। আমি কখনো কাউকে কথাটা বলিনি, এবং কি নীলা আপু এই কথাটা কলেজের কাউকে বলেনি। কিন্তু নীলা আপু আমাকে এভাবে অপমান করে মানুষের সামনে ছোট করবে, আমি তা কখনো কল্পনাও করতে পারিনি। আমি নীলা আপুর কথায় আর কোনো উত্তর না দিয়ে ওখান থেকে একদম ক্যাম্পাসে ঢুকে পড়লাম। ক্যাম্পাসের একপাশে দেখলাম রুদ্র বসে আছে আর দাঁত দিয়ে অনেকগুলো অনেকগুলো খুঁজছে। আমি কিছু না বলে রোদের কাছে গেলাম। মনটা খুব খারাপ, কারণ নীলা আপু আমাকে কলেজের সবার সামনে এক প্রকার অপমান করেছে। কি রে, বুঝতে পারছি না, এভাবেই মুখ বান করে বসে আছিস কেন? কিছু হয়েছে নাকি? না, কিছু হয়নি, এমনি ভালো লাগছে না। আমি জানি নীলা তোকে অপমান করেছে। কতবার বললাম তোকে তুই ওই মেয়েটার পিছন থাকিস না। ওই মেয়েটা তোকে কখনো ভালোবাসে না। ও তোর চাচাতো বোন, কিন্তু দেখ, কাউকে কখনো বলেনি যে তুই ওর চাচাতো ভাই হোস। দেখেছিস, ও তোকে কোনোভাবে দেখতে পারে না। আজকে কোনোভাবে তোর সাথে একসাথে এসেছে, কিন্তু দেখ তোকে অনেক অনেক কথা বলছে। ওর ওই কথার কোনো উত্তর না দিয়ে বরং তাকে অপমান করেছে। আমি কিন্তু দূর থেকে সব কিছুই লক্ষ্য করেছি। রুদ্রর মুখের কথা শুনে আমি আর কিছু বললাম না, মাথা নিচু করে চুপ করে রইলাম। কি করব, আমি ওকে প্রচণ্ড পরিমাণ ভালোবাসি। আমি তোকে কতবার বলেছি যে তুই এভাবে চলাফেরা করিস না, তুই নিজেকে একটু বদলা। আমি কতবার তোকে স্মার্ট হয়ে চলাফেরা করতে বলেছি, কিন্তু তুই তা না করে তুই নিজের মতো এভাবে খ্যাতের মতো চলাফেরা করিস। তাতে মানুষ তোকে অনেক অনেক কথা বলে, তুই কারো কথাই কান দিস না। আমার এমন পরিস্থিতি হয়নি যে আমি মানুষের কথা শুনে নিজেকে পরিবর্তন করব। আচ্ছা, তা যা ইচ্ছা তুই কর। এখন চল, ক্লাসের সময় হয়ে গেছে। না, আমার নিলয়ের এসব কষ্ট আর মানতে পারছি না। আমি যে কোনোভাবে যে কোনো একটা কিছু করতে চাই। কত ওই মেয়েটার জন্য পাগল হয়ে গেছে। দামি একটা একটা কিছু করব। আমার বন্ধুকে এভাবে অপমান হতে আমি আর দেখতে পারবো না। কি রে, তুই আবার কি ভাবছিস? ক্লাসের সময় হয়ে গেছে, ক্লাসে যাবি না? কি সব এখন এখানে বসে বসে ভাবছিস? চল ক্লাসে যাই। আচ্ছা, তুই একটা কাজ কর, তুই ক্লাসের দিকে যা, আমি একটু বাড়িতে যাব। বাসায় আমার একটা কাজ পড়ে আছে, কাজটা করতে হবে। তুই ক্লাসে যা। বুঝলাম না, তোর আবার কি হয়েছে? শালা সবসময় ক্লাস ফাঁকি দেওয়া, আর মাঝপথে তোর হয়ে আমি ওকালতি করি। তোকে যে কি করতে মন চায়। আচ্ছা যা, তাড়াতাড়ি ফিরে আয়। আর যদি না ফিরিস তাহলে আমাকে একটা কল দিস, আমি তাহলে একাই বাসায় চলে যাব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসছি, তুই ক্লাসের দিকে যা। ঠিক আছে। মাঝে মাঝে কি হয় আমি নিজেও যাই না। ওর কাণ্ড কারখানা দেখলে আমিও মাঝে মাঝে হতবাক হয়ে যাই। কলেজ থেকে সোজা নিলয়ের বাবার অফিসে যাই। অফিসে যেতেই নিলয়ের বাবা আমাকে দেখে বলে ওঠে, কি ব্যাপার রুদ্র, তুমি এই সময় আমার অফিসে এসেছো? তোমাদের না কলেজ আছে? তাহলে তুমি এখানে কি করতেছো? আঙ্কেল, আপনার সাথে আমার একটা জরুরি কথা আছে, কথাটা খুবই প্রয়োজন। তোমার কথাটা আমি ঠিক বুঝতে পারলাম না। তোমার সাথে আমার কি কথা আছে? আচ্ছা ঠিক আছে, তুমি বসো। কি কথা আমাকে খুলে বলো। নীলয়ের কিছু হয়েছে নাকি? আসলে আঙ্কেল, এরপরে নিলয়ের সাথে নীলার যা ঘটে সব কিছু খুলে বলি, এবং কি ওর সাথে এতদিন ধরে যা ঘটেছে সব কিছুই খুলে বলি। সব কিছু শুনে আঙ্কেল বলে ওঠে, দেখো রুদ্র, আমি তোমার বন্ধুকে কতবার বলেছি এভাবে চলাফেরা না করতে। মানুষের অনেকেই অনেক কথা বলে ভালোভাবে চলাফেরা করতে, কিন্তু ও আমার কথা শোনে না। আর হচ্ছে গিয়ে নীলার কথা, নীলার বাবার সাথে কথা বলে ওর বিয়ে ঠিক করেছি। আঙ্কেল, আমাদের তো গ্র্যাজুয়েট কমপ্লিট হওয়ার আর মাত্র কিছুদিন আছে। এর মধ্যে আপনি যদি নিলয়ের বিয়ে দিয়ে দেন তাহলে ভালো হয়। তুমি ঠিকই বলেছ, আমি এইসব নিয়ে নীলয়ের মায়ের সাথে কথা বলেছি। আমরা আগামীকালকে যাব নীলাদের বাসায়। আর হ্যাঁ, তুমি তোমার বন্ধুকে এইসব কথা বলো না, আমি বাসায় গেলে ওকে বলবো। ঠিক আছে আঙ্কেল, আমি তাহলে গেলাম। এটা বলে আমি বাসায় চলে গেলাম। ক্লাস শেষ করে দাঁড়িয়ে রইলাম। মনে হয় আজকে রৌদ্র কলেজে আসেনি। এই শালার কি হয়েছে বুঝতে পারলাম না। কিছু না বলে বের হয়ে চলে গিয়েছে। একটু সামনে গেলাম, দেখলাম নীলা আপু ওনার বান্ধবীর সাথে কথা বলছে। আমি ওনার সামনে যেতেই ওনার এক বান্ধবী বলে ওঠে, ছি, এই নীলা, এই ছেলেটাকে এখান থেকে যেতে বলবি? আমার না বমি বমি লাগছে। ওর মুখের দিকে তাকাতে কিভাবে চুলগুলো কেমন করে রাখছে।
আর শার্টটা দেখেছিস? ওকে যেতে বল। নীলার সামনে আমাকে মেয়েগুলো অপমান করছে, কিন্তু নীলা কোনো কথাই বলছে না। তা দেখে আমি মাথা নিচু করে ওখান থেকে সোজা বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি আব্বু আম্মু বাসায় কেউ নেই। টেবিলের উপরে দেখলাম খাবার বেড়ে আছে, তাই ফ্রেশ হয়ে খাবার খেয়ে একটু শুয়ে পড়লাম। বিকেলবেলা ঘুম থেকে উঠতে আমি তো হতবাক, ব্যাপার কি, পুরো বাড়িটা এভাবে সাজাচ্ছে কেন? কোনো অনুষ্ঠান আছে নাকি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি কি স্বপ্ন দেখছি নাকি? তখনই আমার রুমে আব্বু এসে বলতে লাগে, নিলয়, তোর সাথে আমি নীলার বিয়ে ঠিক করেছি। তোর কোনো কথা শুনতে চাই না, তোকে করতে হবে, এটা আমার অর্ডার। আর হ্যাঁ, বিয়েটা 2 দিন পরে হচ্ছে, তাই এটা সাজানো হচ্ছে। নীলা আজকে আমাদের বাড়িতে আসবে, ওর কিছু কাজ আছে, এ কথা বলল। আমি রাজি হব না মানে? আমি তো এক পায়ে রাজি আছি। আব্বু তো জানে না আমি যে নীলাকে কতটা ভালোবাসি, তাই মনে হয় আল্লাহ পাক আমার কথা রেখেছে। আমি তো কিছু বললাম না, মুচকি মুচকি হাসছে। আব্বু তো বুঝতে পেরেছে, তাই রুম থেকে বের হয়ে যায়। তখনই দেখলাম বন্ধু, সারপ্রাইজটা কেমন দিলাম বল? আজকে তোর বিয়ে দিনও ঘনিয়ে আসছে, তাই না বল? 1 মিনিট, বুঝতে পারলাম না আমার বিয়ে, আর আজকেই আমি জানলাম। কিন্তু তুই আমার আগে জানলি কি করে? আর তুই বাড়িতেও চলে এসেছিস, কাহিনীটা কি মামা? আরে ওই দিন কলেজ থেকে আমি তোর আব্বুর সব কিছু খুলে বলি। তোর সাহস নেই কখনো, তুই তো বলতে পারবি না তোর আব্বুকে। যদি একবার বলতে তাহলে তোর আব্বু আরো কত আগে তোর বিয়ে ঠিক করে রেখেছে, বললে তোর বিয়ে দিয়ে দিত। তুই যে একটা হাদারাম, তুই সে কথা বলতে পারলি না। বন্ধু, তুই কিন্তু আমাদের কলেজের সব থেকে সুন্দরী মেয়েকে বউ বানাচ্ছিস, আমাদের কিন্তু ট্রিট দিতে হবে। তুই হচ্ছিস আমার জানের বন্ধু, তোকে দেব না তো আমি কাকে দেব বলতো? দাঁড়া, আমার বাসা থেকে একটা কল এসেছে, মনে হয় কোনো প্রয়োজন আছে, এখনই বাসায় যেতে হবে। তুই তাহলে থাক, ফ্রেশ হয়ে একটু বাইরে আসিস, পরে না হয় কথা হবে এসব বিষয় নিয়ে। আগামীকালকে ছাড়া আর দেখা হবে না রে। বলল নীলা নাকি এখনই আমাদের বাসায় আসবে, কোনো কাজ আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই থাক, আমি তাহলে বাসায় গেলাম। রুদ্র কথাটা বলে চলে যায়। একটু সময় পর দেখলাম নীলা আমার রুমে প্রবেশ করেছে, আর হাতে একটা গ্লাস নিয়ে। আমি উঠে ওকে জিজ্ঞাসা করলাম, তুমি এত তাড়াতাড়ি চলে এসেছো, আর হাতে তোমার কি? তোমাকে খাওয়াতে এনেছি, এটা নাও, এটা খেয়ে ফেলো। নীলার হাত থেকে গ্লাসটা নিয়ে আমি শরবতটা খেয়ে নিলাম। তখনই দেখলাম নীলা বাইরে থেকে দরজাটা লাগিয়ে দেয়, আর দরজা লাগিয়ে বলতে লাগলো, তুই নিজেকে কি ভেবেছিস আমি তোর মতো একটা খ্যাত ছেলেকে বিয়ে করব? আরে নিজেকে কখনো আয়নায় দেখেছিস? আমি তোকে বিয়ে করতে যাব? আমি শুধু আব্বুর মান সম্মানের কারণে কিচ্ছু বলতে পারিনি, নয়তো আমি ওই সময় বলেই দিতাম যে তুই কতটা খ্যাত, আমি তোকে কি করে বিয়ে করতে পারি। আর আমার মতো একটা সুন্দরী মেয়েকে তোর কিভাবে কল্পনা করতে পারিস? হ্যাঁ, শরবতটা খাওয়ার পর আমার মাথাটা নিয়ে কেমন যেন ঝিমঝিম করছে, আর নীলার কথাগুলো তো আমার সোজা বুকে এসে বাজছে। আমি কখনো কল্পনা করতে পারিনি নীলা আমাকে নিয়ে এমন চিন্তা করে। আমি শুধু ভেবেছিলাম আমি ফ্যানের মতো চলাফেরা করি, বিধায় নীলা আমার সাথে কোথাও যেতে চায় না। কিন্তু নীলা যে আমাকে নিয়ে এসব ভাবে আমি নিজেও কল্পনা করিনি। তুই কি ভেবেছিস আমি তোকে বিয়ে করব? না, কখনোই না। আজকে তোকে আমি এমন একটা জিনিস খাওয়াইছি যা তুই কোনো সময় আর মনেই রাখবি না, আর এমন হাল হবে তুই নিজেকে ভাবতেই পারবি না। আরে আমি রবিনকে ভালোবাসি, সে আমার সব কিছু, তার জন্য আমি সব কিছু করতে রাজি। আমি জানি রবিন ছেলেটা ভালো না, কতগুলো মেয়ের জীবন নষ্ট করেছে, কিন্তু নীলা তো এগুলো জানে না। নীলা তো ওকে ভালোবাসে। আমি কখনো বুঝতে পারিনি রবিন রবিন নীলাকে ওর ফাঁদে ফেলেছে। রবিনের বাবা হচ্ছে এই শহরের মস্ত কোটিপতিদের মধ্যে একজন, কিন্তু নীলা যে এমন একটা খারাপ ছেলের সাথে ওর সম্পর্ক বাঁধাবে আমি কখনো ভাবতেই পারিনি। আমি নিজের প্রতি কন্ট্রোল হারিয়ে ফেললাম। নীলার হাত টেনে ধরে নীলার ঠোঁট দুটো আমি তো নিজের আয়ত্তে করে ফেললাম। আমি বেউসের মতো নীলার জামা ছিঁড়ে ফেললাম, নীলার মুখ দুটো হাত দিয়ে ধরে ফেললাম। এই জিনিসটা খাওয়ার পরে আমার কেন জানি না নিজের প্রতি কেমন একটা হিংস্রতা প্রকাশ পাচ্ছে। আমি নিজেও বুঝতেছি না আমার সাথে কি হচ্ছে। এরপর আমার আর কিছু মনে নেই। তখন দেখি আমার গায়ের উপর কোনো কিছু নেই, এবং কি নীলার উপরও কিছু নেই। এর মধ্যে বাসার সবাই দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে। এরপরে সবকিছু তো আপনারা ঠিকই জানেন। ট্রেন নিজের গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে, আর আমি ভাবতেছি কখনো কল্পনাও করতে পারিনি নীলা আপু আমার সাথে এমন একটা কিছু করতে পারবে। আমার মান সম্মান নিয়ে এমন একটা বড় ধরনের খেলাও খেলতে পারে। ও যদি একটিবার আমাকে বলতো ও আমাকে বিয়ে করতে চায় না, আমি কখনোই বিয়ে করতে রাজি হতাম না।
এইসব ভাবতে ভাবতে হঠাৎ করে ট্রেনটা একটা স্টেশনে এসে থেমে যায়। তখন স্টেশন আমাকে বলতে লাগলো আমার গন্তব্যস্থান চলে এসেছে। তাই আমি আর কিছু না বলে স্টেশনে নামলাম। স্টেশনে নামতে একটা লোক আমার কাছে এসে বলতে লাগলো, এই ছেলে, তোমার নাম নিলয় নাকি? আমি রুদ্রর মামা বলতেছি। রোজ আমাকে তোমার পিক দিয়েছে, তাই তোমাকে চিনতে অসুবিধা হয়নি। ওনার দিকে তাকিয়ে আমি একটু অবাক হলাম, কারণ ওনার গায়ের মধ্যে আর্মির পোশাক। আশেপাশে কয়েকটা আর্মি দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে উনি ওনাদের ক্যাপ্টেন। তা আমার কাছে আসতে প্রথমে একটু ভয় পেলাম, পরে স্থির হয়ে দাঁড়ালাম। ওনার কথা শুনে বুঝলাম রোদের মামা তাহলে আর্মি। আর তোমাকে চিন্তা করতে হবে না, আমি জানি। আমাকে নিলয় বলেছে তোমার নাকি কাজের প্রয়োজন, কিন্তু তুমি কাজ খুঁজে পাচ্ছ না। আমি কিছু বললাম না, শুধু মাথা নাড়ালাম। তখন উনি আবার আমার দিকে তাকিয়ে বলতে লাগলো, দেখো, তুমি যেহেতু রুদ্রর বেস্ট ফ্রেন্ড, ওই হিসাবে তুমি আমার বোনের ছেলের মতো, তাই আমাকে তুমি তোমার নিজের মামা হিসাবে দেখতে পারো। সমস্যা নেই। যেহেতু তুমি চাকরি চাও, তাই আমি ভাবছি তোমাকে আর্মি কমান্ডের মধ্যে নিয়োগ দেব। কিন্তু তার আগে তোমার পড়াশোনার প্রয়োজন আছে। কারণ কি, তোমার আর্মিদের সাথে যদি তোমাকে দেয়া হয়, তুমি কিছু বুঝবে না। তার জন্য তোমাকে আগে আর্মিদের ক্লাস করতে হবে। ওখানে সব কিছু বুঝে তুমি ডিগ্রি নিয়ে এরপর তুমি আর্মি কমান্ডার হতে পারবে। তোমার প্রতিভা অনুযায়ী তোমাকে যে কোনো একটা সেক্টরে দেওয়া হবে। যদি তুমি কমান্ডো হতে পারো তাহলে তো আর কি বলবো। আর যদি তুমি ক্যাপ্টেন হও তাহলে তোমার আন্ডারে কাজ করবে শতাধিক কমান্ডো। আচ্ছা, তাই হোক। রুদ্র আমাকে বলেছে বাসা থেকে তুমি নাকি কিছু আনোনি। তাহলে চলো, আমি তোমাকে শপিং মল থেকে তোমার সাইজের কিছু জামা কাপড় কিনে দেই। আর এখন থেকে তুমি আমার বাসায় থাকবে। রোদের মামা আমাকে একটা শপিং মলে নিয়ে গিয়ে অনেকগুলো জামা আর প্যান্ট কিনে দিল, সাথে অনেকগুলো শার্ট কিনে দিল। আমি না করা সত্ত্বেও উনি কোনো কথাই শুনলো না। তো একটু সময় পর শপিং শেষে আমরা ওনার বাসার দিকে রওনা দিলাম। বাসায় এসে আমি একটু অবাক হলাম, কারণ ওনার বাসাটা অনেক বড়। বাসার ভিতরে ঢুকে আমি আরও অবাক হলাম, কারণ বাসাটা অনেক সুন্দর করে সাজানো গোছানো। চারদিকে কেমন জানি একটা আলিশান বাসার মতো মনে হচ্ছে। আর্মি কমান্ডারের বাসা এমনই আমি কখনো ভাবতেই পারিনি। আমি এদিক ওদিক চোখ ফেরাতেই দেখে উনি আমার দিকে তাকিয়ে হেসে বলে উঠল, তুমি মনে হচ্ছে আবার বাসায় এসে অবাক হচ্ছ যে এত বড় বাসা, এরপর বাইরে এত পুলিশের সিকিউরিটি, এরপর হচ্ছে গিয়ে আমি হচ্ছে আর্মি, কিন্তু এখানে পুলিশের সিকিউরিটি, এরপর আর্মি সিকিউরিটি, এমনকি চারিদিকে সব সিসি ক্যামেরা। কেন? আমি ঠিক বলছি কি না? হ্যাঁ, আসলে সত্যি বলতে আমি একটু অবাক হলাম, কারণ আপনি তো আর্মি, কিন্তু আপনার সাথে তো আর্মিদের সিকিউরিটি থাকবে। পুলিশের কি কাজ সেটা একটু কনফিউশনের মধ্যে আছে, তাই আর কি। তোমাকে তো আমার ভাগিনা হয়তো সব কিছু খুলে বলেনি, তাই আমি তোমাকে সব কিছু খুলে বলি। আসলে রুদ্রর মা ওর বাবাকে ভালোবাসতো, কিন্তু আমার বাবা বাসা থেকে মেনে নেয়নি, তাই ওর মা বাসা থেকে পালিয়ে যায়। এরপর থেকে বাবা কোনোদিন ওর মুখ দেখতে চায়নি। সময়ের সাথে সাথে বাবার মন মলিন হয়ে যায়। এরপরে এক সময় মেনে নেয়। আর আমাদের পরিবারের কথা বলছো? আমার বাবা হচ্ছে জজ, আর আমার স্ত্রী ব্যারিস্টার, আর আমার আম্মু বলতে গেলে রুদ্রর নানু এখনও কমিশনার আছে, সিনিয়র কমিশনার। ওনার বয়স হয়েছে, তারপরও রিটায়ার নেওয়ার জন্য বলছে না। উনি অনেকবার রিটায়ার নেওয়ার জন্য বলেছিল, কিন্তু উপরমহল থেকে ওনাকে থাকার জন্য বলছে, তাই উনি বাসায় থেকে সব কাজ করেন। এখন বাসায় কেউ নেই, কারণ হচ্ছে মনে হয় উনি অফিসে গিয়েছে, অফিসের কোনো কাজে, তাই বাসায় কেউ নেই। তুমি চিন্তা করো না, কিছুক্ষণ পর বাসার সবাই চলে আসবে। আমি তোমাকে উপরের রুমটা দেখিয়ে দিয়ে আসি। ওনার কথা শুনে আমি একটু অবাক হলাম, কারণ পুরো পরিবারে সবাই কেউ না কেউ কোনো একটা সরকারি চাকরির সাথে চোখ আছে। তার মানে ওনারা সবাই আইন শৃঙ্খলার মধ্যে নিয়োগ আছে। রোদ্রের নানার পরিবার যে এত বড় কখনো আমাকে বলেনিও। ও শুধু বলেছিল ওর মা বাবা পালিয়ে বিয়ে করেছে। মামা আমাকে রুমটা দেখিয়ে দেয়, উনি বাইরে চলে গেল। এরপরে জামা কাপড়গুলো চেঞ্জ করে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বাইরে আসলাম। অতীতে যা হয়ে গিয়েছে সব কিছু ভুলে যেতে হবে।
এখন এগুলো আর মনে রাখলে হবে না, নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে, নিজেকে পরিবর্তন করে একজন মানুষের মতো মানুষ হতে হবে। অতীত মানুষকে শুধু কাঁদায়, কখনো সাফল্য দেখায় না। অতীত নিয়ে যদি পড়ে থাকো তাহলে কখনো সামনে এগোতে পারবে না। তাই অতীতকে বলে সামনের বর্তমানকে নিজের আপন করে নাও, এটাই তোমার জন্য ভালো হবে। আমি খেদ বলে আমাকে অনেক অপমান করেছে, অনেক অনেক কথা বলেছে। আমি এখন আর আগের মতো থাকবো না, এখন অনেকটা পরিবর্তন হওয়ার সময় এসেছে। আমাকে এখন পরিবর্তন হতে হবে। রুমে বসে থাকতে ভালো লাগছে না, তাই একটু নিচে আসলাম। নিচে এসে দেখলাম ওনাদের ওপরে ওঠার জন্য সেগুলোর ভেতর থেকে দিয়েছে, তাই ওপরে উঠে দেখলাম ছাদটা অনেক সুন্দর করে সাজানো, আশেপাশে অনেকগুলো ফুল গাছ লাগানো। হঠাৎ করে পেছন থেকে কেউ চিৎকার দিয়ে বলে উঠল, আপনি এখানে কি করে আসলেন? আপনার তো কত বড় সাহস! আপনি আমাদের বাসায় ঢুকেছেন, তার উপরে আপনি আমার ছাদের বাগানে এসেছেন। আপনার তো সাহস কম না? আজকে আপনাকে যদি মেরে হাড্ডি গুটি আমি ভেঙে না ফেলেছি না, তাহলে কিন্তু আমার নামও শ্রাবণী না। প্লিজ আপনি আমাকে ভুল বুঝবেন না, আমি কোনো চোর বা ডাকাত না। আমি আপনাদের বাসায় এসেছি। আমি আসলে কথাটা বলার আগেই তখনই দেখলাম মামা ভেতরে প্রবেশ করলো। প্রবেশ করে বলতে লাগলো, আরে শ্রাবণী, এ কি করছিস তুই? ও হচ্ছে আমাদের মেহমান। ওহ সরি, আমি তো তোমাদেরকে পরিচয় করে দিতে ভুলে গেছি। শ্রাবণী, ও হচ্ছে নিলয়, আজ থেকে আমাদের বাসায় থাকবে। আর ও হচ্ছে রুদ্রর বেস্ট ফ্রেন্ড। নিলয়, ও হচ্ছে আমার একমাত্র মেয়ে শ্রাবণী। আর হ্যাঁ, শ্রাবণী কিন্তু তোমার ক্লাসের টিচার। ও আচ্ছা, তাহলে তো উনি আমার সিনিয়র হবেন। আমার সাথে এইভাবে এমন পোলাইট হওয়ার কোনো প্রয়োজন নেই। আর আমি দুঃখিত, আমি বুঝতে পারিনি। আমার কথায় কিছু মনে করবেন না। না সমস্যা নেই, এভাবে রাগ হওয়াটা স্বাভাবিক। আমি আসলে বুঝিনি এটা যে আপনার প্রিয় স্বাদের বাগান। ও শ্রাবণী, তোকে তো বলতে ভুলে গেলাম, তুই একটু নিলয়কে নিয়ে সেলুনে যাবি। ওখানে গিয়ে বলবি ওকে যেন সুন্দরভাবে একটু স্টাইলিশভাবে চুলগুলো কেটে দেয়। আর ওকে নিয়ে স্টাইলিশ পার্লারে নিয়ে যাবি, ওখানে যেন ওকে ঠিকভাবে সুন্দর করে সাজিয়ে দেয়। আর হ্যাঁ, তোরা দুজন নিচে আয়, খাবার মনে হয় হয়ে গেছে, তোরা দুজন খেয়ে বের হয়ে নিস। আচ্ছা বাবা, তাহলে তুমি যাও, আমরা আসছি। আচ্ছা আপনি তাহলে চলেন, নিচে যাই। আপনাকে তো আবার নিয়ে সেলুনে যেতে হবে। আপনার যে অবস্থা রয়েছে, আপনাকে তো সুন্দরভাবে ঠিকঠাকও করতে হবে। আচ্ছা ঠিক আছে। নিচে আসতে কাজের লোকেরা খাবার দিয়ে গেল। তখন শ্রাবণীকে জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনার আম্মু আর দাদু ভাইরা আসবে না? আজকে ওনারা আসবে না, আম্মু একটা কেস নিয়ে লড়ছে আর দাদুভাই ওইখানে বিচারক। ও আচ্ছা। খাওয়া দাওয়া করে বিকেলে একটু ঘুম দিলাম। কিছু সময় পর ফোনটা বেজে ওঠে। ফোনটা রোদ্রে দেওয়া, দেখলাম আনোয়ার নাম্বার। পরে ধরলাম না, আরেকবার রিং হলো। কলটা রিসিভ করলাম, তখন ওপাশ থেকে কেউ বলে ওঠে, এই শালা হারামজাদা, তোকে কল করছি, ধরছিস না কেন? ঘুমিয়েছিলাম আর দেখি নাই, ভেবেছিলাম অন্য কারো ফোন। হ্যাঁ, ওখানে তোর কোনো সমস্যা হবে না, নিজের মনে করে থাকতে পারবি। আমি দেশের বাইরে যাব, তাই আমার সাথে তোর 2 বছর পর দেখা হবে। তার আগে আমার কিছু দায়িত্ব আছে। রুদ্রের সাথে আরো কিছু সময় কথা বলে কলটা কেটে দিলাম। রুদ্র কিসের দারিদ্র বলেছে আপনারা বুঝতে পারেন নাই, তাই তো? আসলে রুদ্র তার বন্ধু অপমান কোনোভাবে নিতে পারেনি, তাই রুদ্র জানে নিলয়দের বাসায় তার রুমে সে সিসি ক্যামেরা লাগিয়েছিল, যেন বিয়ের রাত নিলয়ের সাথে মজা করতে পারে। আজ সেই ভিডিও ফুটেজ রুদ্রের কাছে আছে, তাই রুদ্র সেই ভিডিওটা নিয়ে নিলয়ের বাসায় যায়। সেখানে সবাই উপস্থিত আছে। রুদ্রকে দেখে নিলয়ের বাবা বলে ওঠে, কি ব্যাপার রুদ্র, তুমি এখানে এই বাসায়? তোমার হয়তো জানা হয়ে গেছে তোমার বন্ধু কত বড় একটা নোংরা কাজ করেছে। আর হ্যাঁ, তোমাকে মনে হয় ওর হয়ে কথা বলতে বলেছে, তাই না? আমি তোমাকে ছাপ বলে দিচ্ছি, ওর মতো ছেলে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। আমি দেখলাম নীলা এখনও অভিনয় করে কিভাবে কান্না করছে। তখন আমার প্রচুর রাগ হয়। তখন বলে উঠি, বাহ নীলা বাহ, তুমি যে কত রকমের বেশ্যামি করবা তার কত প্রমাণ দিবা। আমার কথা শুনে বাসায় নীলার বাবা মা সহ নিলয়ের বাবাও আমার এমন কথায় মোটেও প্রস্তুত ছিলেন না। তখন নিলয়ের বাবা রেগেও বলে ওঠে, রুদ্র, তুমি কি সব বলছো? তোমার কি মাথায় সমস্যা হয়েছে? আরে মাথায় তো আপনাদের সমস্যা হয়েছে, নয় না জেনে আমার ফুলের মতো বন্ধুর সাথে আপনারা পশুর মতো ব্যবহার করেছেন। আরে আমার বন্ধু তো একটা বুঝদার ছিল না, কিন্তু তার কথাটা তো আপনাদের শোনা প্রয়োজন ছিল। এত কিছু দেখার পরেও কি তোমার বন্ধুর কাছ থেকে আশা করা যায়? আমরা যা চোখে দেখি তা কি সবসময় সত্যি হয়? আমাদের চোখ কি আমাদের ভুল দেখায় না? তুমি কি বলতে চাও? তোমার কোনো ধারণা আছে? তুমি আর একটা কথাও বলবে না।
এই মুহূর্তে তুমি এই বাসা থেকে বের হয়ে যাও। আর যে বাসায় আমার বন্ধুর সাথে এমন হয় সে বাসায় আমি কোনো দিনও আসতে চাই না। আমার শুধু সত্য মিথ্যাটা দেখতে আসছি। মানে তোমার কথা বুঝতে পারলাম না আমি। তখন আমি সবার সামনে সেই দিনের ঘটনার ভিডিও প্লে করলাম। ভিডিওটা দেখে তার নিলয়ের মা বাবা মাটিতে পড়ে গেল। ওনারা তো নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না যে নীলার মতো একটা মেয়ে তাদের ছেলের জীবনের সাথে এমন একটা নোংরা নাটক করতে পারে। আমি ওদের আর ড্রামা দেখতে ভালো লাগছে। আমি বাসা থেকে বের হয়ে যাই। নিলয়ের বাবা আমাকে নিলয়ের কথা জিজ্ঞেস করায় আমি বলেছিলাম জানি না, এটা বলেই চলে আসি। রুমে বসে আছি, তখনই শ্রাবণী এসে বলে ওঠে, কি ব্যাপার, আপনি এখনো রেডি হন নাই? আচ্ছা সমস্যা নেই, চলেন আপনাকে আগে শপিং মহলে নিয়ে যাই। আমি আর কিছু বললাম না, চুপচাপ শ্রাবণীর সাথে শপিং মলে যাই। ওখানে যেতে শ্রাবণী ওর নিজের পছন্দ অনুযায়ী একটা প্যান্ট আর কয়েকটা টি শার্ট নিয়ে দেয়। এর মধ্যে জেন্টস পার্লারে নিয়ে যায়। প্রায় 2 ঘন্টা পর আমাকে সব কিছু ঠিকভাবে করে দেয়। আমি তো আয়নাতে আমাকে দেখে নিজেই চিনতে পারছি না। শ্রাবণীর কাছে যেতে ও হা হয়ে তাকিয়ে রইল। তখন শ্রাবণীকে উদ্দেশ্য করে বললাম, আচ্ছা চলুন আপু যাই। এই আপনার কি সমস্যা? হ্যাঁ, এত সময় তো ঠিকই ছিলেন, এখন থেকে আপনার ড্রেস পরিবর্তন হওয়ার পাশাপাশি আপনিও দেখে পরিবর্তন হয়ে যাচ্ছেন। কেন, আমি আবার কি করলাম? আপনি তাহলে আমাকে আপু বলে ডাকছেন কেন? আমি বলে দিলাম, আর একদিন যদি আপু ডাকেন না, আপনার এই নাক কিন্তু আমি ফাটিয়ে আলু বানিয়ে দেবো। শ্রাবণী রেগে এসে কথাগুলো বলতে লাগলো। আমি তো ভয়ে বলতে লাগলাম, আচ্ছা সরি, আর বলবো না। কথাটা যেন মনে থাকে, বুঝেছেন? ঠিক আছে। বাসায় যেতে যেতে প্রায় রাত হয়ে গেল। প্রায় প্রবেশ করতে দেখি রুমের মধ্যে রুদ্রের মামা মামি আর নানা বসে আছে। আমাকে দেখে কোথা থেকে রুদ্রের নানি এসে বলতে লাগলো, না রে বাবা, তুমি এসেছো। আমাকে আবার নাতি বলেছে তোমার কথা। তুমি এখন থেকে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করো। রুদ্রের মায়ের পরিবার তো যে যার মতো আমাকে লেকচার দিতে আছে। এক সময় শ্রাবণী বুঝে গেছে আমি বিরক্ত হচ্ছি, তখন বলে ওঠে, দাদু ভাই ও বাইরে থেকে আসছে তো, শরীর টায়ার্ড, এখন রেস্টের প্রয়োজন। ও আচ্ছা, তাহলে উপরে যাও বাবা। আর হ্যাঁ নিলয়, তুমি আগামীকাল থেকে শ্রাবণীর সাথে ট্রেনিং আর ক্লাস দুটোতেই যাবে। আমি মাথা নাড়ালাম। আমি উপরে চলে গেলাম। রুমে আসতে পেছন থেকে শ্রাবণী ডাক দেয়, আমি কি ভিতরে প্রবেশ করতে পারি? হ্যাঁ, আসবেন না কেন? এটা তো আপনাদেরই বাড়ি। এটা কিন্তু ঠিক না। আমাদের বাড়ি মানে আপনি এটা নিজের বাড়ি মনে করেন না? নইলে কিন্তু আবার দাদু ভাইকে ডাক দিব। দিলাম ডাক। শ্রাবণী ডাক দেবে এর আগে আমি ওর মুখ ধরে ফেললাম। আমার হাত দিয়ে আমার আরেক হাত শ্রাবণী হাত ধরে রইল। শ্রাবণী আমার চোখের দিকে তাকিয়ে আছে, আমি ওর দিকে তাকিয়ে আছি। কত সময় তাকিয়ে ছিল মনে নেই। আচমকা বাইরে একটা শব্দ, দুজনের ঘোর কাটে। তখন শ্রাবণী লজ্জায় আমার রুম থেকে দৌড়ে চলে যায়। আমি তো মাথার চুল নাড়াতে লাগলাম। হলোটা কি আমার সাথে? থাক, আর কিছু ভাববার সময় নেই। লাইট অফ করে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা কারো নরম হাতে ছোঁয়ায় ঘুমটা ভেঙে গেল। চোখ দুটো কাছু হয়ে সামনের দিকে তাকিয়ে দেখলাম শ্রাবণী। শ্রাবণী আমার দিকে তাকিয়ে রাগে চোখে বলতে লাগলো, আচ্ছা তুমি কি সময় দেখেছো কয়টা বাজে? তোমার কোনো হুঁশ জ্ঞান নেই, কোনো টাইম টেবিল নেই? তুমি জানো না আমাদের বাসায় সকাল 8টায় ঘুম থেকে উঠতে হয়? যদি 8টার পরে কেউ ঘুম থেকে ওঠে তাহলে দাদুভাই তাকে অনেক বকাঝকা করে। তুমি এখনো ঘুমিয়ে আছো? আর কিছু সময় পরেই তোমার ক্লাস শুরু হয়ে যাবে। বাসায় সবাই তো যে যার মতো অফিসে চলেও গেছে, আমিও কিছুক্ষণের মধ্যেই বের হতাম, কিন্তু তোমার জন্যই অপেক্ষা করছি। তুমি রেডি হয়ে বেঁচে আছো, আর নিচে নাস্তা বানিয়ে রেখেছে, আমি নাস্তার টেবিলে আছি, তাড়াতাড়ি এসো। শ্রাবণীর কথায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে আসলাম। এরপর একসাথে নাস্তা করে দুজন ক্লাসের উদ্দেশ্যে রওনা দিলাম। এখানে মিলিটারির বাস আসে, তাই এখানেই দাঁড়িয়ে অপেক্ষা করতে হবে। আমার আর তোমার সেম ক্লাস, শুধু পার্থক্য হচ্ছে তুমি স্টুডেন্ট আর আমি হচ্ছে ম্যাডাম। ও আচ্ছা, আমি তো ভুলেই গেছি আপনি তো আমার ম্যাডাম। তো সরি ম্যাডাম, আমার তো কথাটা বলতে ভুলে গেলাম। তোমার কথা বললাম, আমার সাথে এরকম মজা করবে না। শ্রাবণী কথাটা বলে আমার দিকে ফিরে আসবে, তখনই কিছুর সাথেও পা লেগে পড়ে যেতে চাইল। তখনই আমি গিয়ে ওর কোমরটা ধরি আর আমার হাত জোড়া ওর পেটে যায় আর ও নিচে পড়া থেকে বেঁচে যায়। আমি ওর দিকে তাকিয়ে আছি, ও আমার দিকে এমন অবস্থায় একরনে তাকিয়ে আছি। হুট করে বাসের ফ্রমের শব্দে দুজনের ঘোর কাটে। তখন দেখলাম শ্রাবণী লজ্জায় মুখ লুকাতে লাগলো। গাড়ি আসে, শ্রাবণী বাসে উঠে সামনের শিক্ষকের সিটে গিয়ে বসে।
আমি পেছনে একটা সিট দেখলাম, ওখানে গিয়ে বসলাম। দেখলাম অনেকগুলো স্টুডেন্ট বসে আছে। সবার কাছে আমি অপরিচিত মুখ, তাই আমাকে কেউ চিনতে পারছে না। সবাইকে দেখে মনে হচ্ছে এখানে সবাই আর্মি ট্রেনিং নেওয়ার জন্য এসেছে। আমি শুনেছি এসব বাসে এবং কি এসব কলেজের মধ্যে শুধু কর্নেলদের ছেলে মেয়ে পড়াশোনা করতে পারে। আমি যেহেতু রুদ্রের বন্ধু, ওই হিসাব করে আমাকে রুদ্রের মামা ওনাদের পরিবারের সদস্য হিসাবে আমাকে অ্যাডমিশন করিয়ে দেয়, যেন আমি ভালো একটা পোস্ট পাই। প্রায় 10 মিনিট পর বাসটা একটা কলেজের সামনে এসে থামে। সবাই যে যার মতো করে নিজেদের ক্লাসের দিকে হাঁটা ধরে। আমি নিজের ক্লাসটা খুঁজে পাচ্ছি না, শ্রাবণীকেও দেখছি না। আমাকে এইভাবে এদিকে ওদিকে হাঁটতে দেখে কোথা থেকে একটা মেয়ে এসে বলে ওঠে, এই যে আপনি কি খুঁজতেছেন? আর আপনাকে তো এর আগে এই ক্যান্টনমেন্টে দেখি নাই। না, আসলে আমি এখানে নতুন অ্যাডমিশন নিয়েছি আর্মি ট্রেনিংয়ের জন্য। তা বুঝলাম, কিন্তু আপনি কার কি হন? কারণ এখানে তো শুধু যাদের পরিবার মিলিটারি তাদের ছেলেমেয়েরাই এখানে অ্যাডমিশন নিতে পারে। আসলে আমি শ্রাবণীর মামাতো ভাই। ও আচ্ছা। মেয়েটার কথায় একটু বেশি বিরক্ত হচ্ছে, কারণ মেয়েটা একটু বেশি প্রশ্ন করে। আপনি কোন ইয়ারে? ও ভুলে গেলাম, আপনি তো মাত্র বলেছিলেন নতুন অ্যাডমিশন নিয়েছেন। তাহলে অবশ্যই ফার্স্ট ইয়ার হবেন। জি, আমি ফার্স্ট ইয়ারে। যদি একটু দয়া করে ক্লাসরুমটা কোথায় দেখাতেন তাহলে খুব উপকৃত হতাম। ও আচ্ছা, ওই সময় এটা বললেই হতো, তাহলে তো আমি আপনাকে ক্লাসটা দেখিয়ে দিতাম। আপনি আমাকে বলতে দিলে তো আমি বলবো। একের পর এক প্রশ্ন করে যাচ্ছেন, তাহলে কিভাবে বলবো? আচ্ছা ঠিক আছে, চলুন, আমি আপনার সাথে একই ক্লাসে পড়ি, চলুন আপনাকে আমার সাথে নিয়ে যাই। এরপর মেয়েটার সাথে ক্লাসে যাই। ক্লাসে যাওয়ার পরে একে একে কর্নেল এসে নিজেদের লেকচার দিতে গেল। এরপরে আমাদের ট্রেনিংয়ের জন্য সবাইকে যেতে বলে। ছেলেদেরকে এক জায়গায়, সবাইকে এক করে ওদেরকে অন্য জায়গায় নিয়ে যায়, আর মেয়েদেরকে অন্য জায়গায় নিয়ে যায়, কারণ দুজনের বেসিক দুটো ট্রেনিং হবে। এরপর ট্রেনিং শেষে লাস্ট ক্লাস শ্রাবণী আসে ক্লাস করাতে। এসে, হ্যালো এভরিওয়ান, আমাকে তো তোমরা সবাই ভালো করেই জানো, কিন্তু আমি তোমাদেরকে আবার নতুন করে পরিচয় দিচ্ছি, কারণ এখানে নতুন অনেকেই অ্যাডমিশন নিয়েছে। আমি নতুন এই স্টুডেন্টদের উদ্দেশ্যেই বলতে চাচ্ছি, আমি হচ্ছি শ্রাবণী, আর তোমাদের বেসিক ট্রেনার। শ্রাবণীর ক্লাস শেষে আমাদের সবাইকে ছুটি দিয়ে দেওয়া হয়। ছুটির 10 মিনিট পর বাস আসে, তাই আমি ওখানে দাঁড়িয়ে আছি। এখনও শ্রাবণী বের হয়নি। তখনই দেখলাম ওই সময়ের মেয়েটা আমার সামনে এসে বলতে লাগলো, আপনার কি মনে হয় আপনার এত বড় একটা উপকার করলাম, আপনি একটা থ্যাংক ইউ দিলেন না? যাই হোক, কিন্তু আপনার তো নাম পরিচয় কিছুই দিলেন না, আপনার নামটাই তো জানা হলো না। আপনার নামটা কি? জি, আমি হচ্ছি নিলয় চৌধুরী। ও আচ্ছা, আপনার নামটা অনেক সুন্দর। আমি ভাবছি আমরা কি ফ্রেন্ড হতে পারি? আমরা যেহেতু একই ক্লাসে পড়ি, তাহলে তো ফ্রেন্ড হওয়ার কথা, তাই না? চলেন আমরা ওখানে গিয়ে একটু বসি, কারণ বাস আসতে একটু দেরি হবে। না, আসলে কিছুক্ষণ পর তো শ্রাবণী ম্যাম বের হবে, তাই আমি এখন যেতে পারবো না। ওনার সাথে বাসে যেতে হবে। যদি দেখেন তাহলে রাগ করবেন। দেখুন, এখন তো ওনার কোনো ক্লাস নেই, তাহলে উনি রাগ করার কোনো বিষয় আসে না। আসেন আমরা বসে গল্প করি। এই মেয়েটা হাত ধরে এক প্রকার জোর করে আমাকে ওই বটগাছের নিচে নিয়ে যায়। আমি না যাওয়া সত্ত্বেও ওই মেয়েটা আমার হাত ধরে টেনে নিয়ে যায়। আসলে আমি কারোর সাথে ফ্রেন্ডশিপ করি না, কিন্তু আপনাকে আমার খুব ভালো লেগেছে, তাই আমি আপনার সাথে বন্ধুত্ব করতে এসেছি। আর দেখুন, আমার সাথে ফ্রেন্ডশিপ করার জন্য ক্লাসের সবাই এক পা হয়ে দাঁড়িয়ে আছে। আপনি না একটু বেশি কথা বলেন, তাই আপনার মাথায় আমার মনে হয় কোনো সমস্যা আছে, তাই তো এত বেশি কথা বলছেন। ওই, আমি বেশি বেশি কথা বলবো তাতে কি? আর আপনি বসে বসে শুনবেন, আপনার দায়িত্ব হচ্ছে এটা। মেয়েটার এমন বাচ্চামো কথা শুনে তো আমার হাসিটা চলে আসলেও তখন মুচকি একটা হাসিতে দিলাম। এই, আপনি আমার কথা শুনে হাসলেন কেন? মেয়েটা রেগে কথাটা বলল। তখনই কোথা থেকে দেখলাম শ্রাবণী এসে হারাকি গলায় আমার দিকে তাকিয়ে বলতে লাগলো, তোমার সমস্যা কি? তুমি এখানে বসে আছো কেন? আর মেয়েদের সাথে গল্প করছো কেন? তোমাকে না কয়বার কল করেছি, কিন্তু কল ধরছো না, আর কোনো উত্তর দিচ্ছ না। সে কখন থেকে ডাকছি, এখন তুমি এখানে আসো। শ্রাবণীর চোখগুলো লাল হয়ে আছে। আমি তো দেখে ভয় পেয়ে গেলাম, তাই ধরে কাছে গেলাম। মনে হচ্ছে ওই মেয়েটার সাথে কথা বলাতে রেখে আছে। আমি কাছে গিয়ে বললাম, আসলে আপু, কথাটা বলতেই
তোমাকে না বললাম আপু বলে না ডাকতে, বারণ করেছিলাম না? তারপরে তুমি আপু বলে আমাকে ডাকছো কেন? আর এই মেয়েটার সাথে এত ইটিস ফিটিস করতে তোকে কে বলেছে? হ্যাঁ, আমি তো আসলে যেতে চাইনি, মেয়েটাই তো আমাকে জোর করে নিয়ে গেছে। এখানে তো আমার কোনো দোষ নেই। আর এখানে কে কী মনে করে তাই আপনাকে আপু বলে ডেকেছি। আপনি তো এখানে আমার ক্লাসের ম্যাডাম, তাই কলেজের ভিতরে যদি আপু না বলে ডাকে তাহলে কেউ যদি কিছু মনে করে। কে কি মনে করছে না মনে করছে এটা আমার দেখার কোনো বিষয় নেই। তোকে আমি আমার নাম ধরে ডাকতে বলেছি, তাছাড়া অন্য কিছু না। এরপরে যদি আমাকে রাগাতে যাস তাহলে কিন্তু এর পরিণাম একদম ভালো হবে না, আমি বলে দিচ্ছি। আমি ভাবতে পারিনি শ্রাবণী সাধারণ একটা বিষয় নিয়ে এতটা রেগে যাবে। আর শ্রাবণী যে এতটা রাগী মেয়ে আমি কখনো ভাবতেই পারিনি। কারণ প্রথম থেকে এখন পর্যন্ত আমি শ্রাবণীর সাথে যতবার কথা বলেছি আমার কাছে মনে হয়নি শ্রাবণী যে এতটা রাগী। কিন্তু এখন যখন দেখলাম তখন বুঝতে পারলাম শ্রাবণী কতটা রাগী একটা মেয়ে। আমাদের বাসায় যাওয়ার জন্য বাস চলে এসেছে, চলো বাসে করে যাই। কি আর করার, শ্রাবণীর পেছনে পেছনে বাসে উঠলাম। পাশের সিটে শ্রাবণী বসলো। শ্রাবণী ওদের পার্সোনাল সিটে গিয়ে বসলো, যেখানে যেখানে করে শিক্ষকরা একাই গন্তব্যস্থানে পৌঁছায়। আজকে যতটা হার্ড ট্রেনিং হয়েছে এমন কখনো ট্রেনিং আমার করার অভ্যেস নেই। আমার শরীরটা কেমন ব্যথা করছে কিন্তু আগে বুঝতে দিচ্ছি না। শ্রাবণী বুঝে আমাকে জিজ্ঞেস করলো, আমার মনে হচ্ছে আজকে তোমার ট্রেনিংয়ের জন্য শরীরটা খুব ব্যথা করছে, কারণ তুমি নতুন। আজ তোমাকে এতটা হার্ড ট্রেনিং দেওয়া ঠিক হয়নি। আমার মনে হচ্ছে তোমাকে বাসায় গিয়ে তেল মালিশ করতে হবে। আরে ঠিকই বলেছেন, আমার কোনো সমস্যা হয়নি। আসলে আপনার সাথে যেতে আমার কেমন জানি নার্ভাস ফিল লাগছে। একসাথে পাশাপাশি বসে আছি তো তাই কেমন জানি লাগছে। ও, তোমার তো ওই মেয়েটার সাথে গা ঘেঁষাঘেঁষি করে বসতে ভালোই লাগে তাই না? এই জন্যই তো এমন করছো। আচ্ছা, আপনি একটু রেগে যান কেন? আমি শুধু মেয়েদের সাথে তো বসেছি মাত্র। কারণ আমি চাই তুমি কলেজে কোনো মেয়ের সাথে কথা বলবে না, এটাই। ঠিক আছে? আমি আর কিছু বললাম না। ঠিক আছে বলে মাথায় নাড়লাম। 10 মিনিট পর আমরা বাসায় চলে আসি। বাসায় এসে আমি ওপরে ফ্রেশ হতে খেতে নিচে আসি। বাসায় এখনো কেউ আসেনি, তাদের কাজের মেয়ে এসে খাবার দিয়ে যায়। আমি আজ শ্রাবণী খেয়ে ওপরে চলে যাই। শ্রাবণী তার ছাদের বাগানে একটু জল দিতে চায় আর আমি ওপরে গিয়ে নিজের রুমে একটু ঘুমানোর চেষ্টা করি। ঘন্টাখানেক পর আমার শরীরটা ব্যথায় কেমন জানি অস্বস্তিক লাগা শুরু করলো। শরীর থেকে কেমন জানি একটা চিকনা ঘাম বের হতে লাগলো। আমার সপ্তাহের মধ্যে সেই দিনের ঘটনা আবার বেশি আসলো। আমি চিৎকার করতে লাগলাম ঘুমের মধ্যে। তখনই রুমের মধ্যে শ্রাবণী আসে। শ্রাবণী এসে আমার কপালে হাত দিয়ে দেখে জ্বরে আমার কপালটা পড়ে যাচ্ছে, তাই ও জলপট্টি দিতে লাগলো। শ্রাবণী, কি হয়েছে? নীল এভাবে চিৎকার করলো কেন? আর তুই এভাবে ওর মাথার সামনে দাঁড়িয়ে ওকে জল পড়তে দিচ্ছিস কেন? ওর কিছু হয়েছে নাকি? আপু, ওর শরীরটা জ্বরে একদম শরীরটা পুড়ে যাচ্ছে। আজকে ট্রেনিংটা খুব হার্ড হয়েছে, আর ও তো কখনো এমন হার্ড ট্রেনিং করেনি, তাই ব্যথা হলে জ্বর চলে আসছে। তুমি ডাক্তারকে কল করো না, ডাক্তার এসে ওকে দেখে যাক। ডাক্তার এসে একটা স্যালাইন দেওয়া গেল, আর বলছে আজকে রাতের জন্য একটু দেখাশোনা করার জন্য। শ্রাবণী মা, তুই তাহলে আজকে নীলার সঙ্গে থাক। যেই তো শরীরটা খারাপ, ওর কী না লাগে তা তো জানি না। আর তোর দাদু ভাই তো আজকে রাতে আসবে না, তাই তুই থাক। ওর কখন জ্ঞান ফিরে তার কোনো ঠিক নেই। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি তোমার রুমে যাও, আমি ওর খেয়াল রাখছি, সমস্যা নেই। কত সময় ধরে যে অজ্ঞান হয়েছিলাম নিচেও যায় না। জ্ঞান ফিরতেই দেখলাম আমার বুকের মধ্যে কেমন যেন একটা ভারী ভারী হয়ে গেছে অনুভব করতে লাগলাম। আর আমি ওই ভারী জিনিসটাকে জড়িয়ে ধরে শুয়ে আছি। আমি অবাক হয়ে গেলাম, কারণ আমি যাকে জড়িয়ে ধরে রেখেছি সে আর কেউ নয়, শ্রাবণী। শ্রাবণী যদি আমাকে এই এমন অবস্থায় দেখে আমি ওকে ধরে শুয়ে আছি, তখন ও আবার কি মনে করে, তাই ওর ঘুম থেকে ওঠার আগ পর্যন্ত অপেক্ষা করলাম আর নিজে চোখ থেকে চোখ বন্ধ করে শুয়ে রইলাম। জ্ঞান ফিরে কি অভিনয় করছে দেখেছো? ছেলে কি ফাজিল, আমাকে দেখেছে ওর বুকে শুয়ে আছে, তারপরেও উঠে কিছু বলল না। শ্রাবণীর নাড়াচড়া দেখে আমার আর বুঝতে বাকি নেই ও যে বুঝে গেছে আমি যে উঠে গেছি। তাই আমি শ্রাবণীকে আমার বুক থেকে সরাতে ও চোখ খুলে বলতে লাগলো, আসলে তোমার রাতে প্রচুর পরিমাণে জ্বর আসে, তাই আমি ভয় পেয়ে গেছিলাম। রাতে আব্বুকে বলে ডাক্তারে নিয়েছিলাম, আর তোমাকে সারা রাত ধরে জলপট্টি দিয়েছি। যদি তোমার কোনো সমস্যা হয় তাহলে তোমার কাছে রাতে ছিলাম।
আপনি আমার জন্য যা করেছেন হয়তোবা আমি কোনোদিনও আপনার এই ঋণ পরিশোধ করতে পারবো না। আর আমি এমন একটা অসহায় মানুষ যে আমার আপনাকে কিছু দেওয়ার মতো কিছুই নেই। আপনি চাইলে আমাদের পরিশোধ করতে পারেন, এবং কি আপনার কাছে দেওয়ার মতো অনেক কিছুই আছে। আপনি যদি চান আমাকে তা আপনি দিতেই পারেন। শ্রাবণীর কথায় আমি একটু অবাক হলাম, কারণ আমার কাছে কি এমন জিনিস আছে যে আমি শ্রাবণীকে দিতে পারবো? আর শ্রাবণী তো কিছুরই অভাব নেই, তাহলে আমার কাছে ও কি চাইবে? আচ্ছা আপনি বলুন, আমার কাছে যদি সামর্থ্য থাকে আমি অবশ্যই আপনাকে দেওয়ার চেষ্টা করব। এতে আমার যত কষ্ট হোক না কেন আমি আপনাকে অবশ্যই দেব, যদি আমার সাধ্যের মধ্যে থাকে। আপনি চাইলে কিন্তু আমাকে দিতে পারেন, এতে কিন্তু আমার সামর্থ্য লাগার কোনো প্রয়োজন পড়বে না। কি এমন জিনিস যে আমি তোমাকে দিতে পারি? তাহলে বলুন, আমি চেষ্টা করব। কথাটা শুনে দেখলাম শ্রাবণী লজ্জা পেয়ে দরজার সামনে গিয়ে ওপাশ হয়ে বলতে লাগলো, এই জিনিসটা চাওয়ার মতো এখনো সময় হয়নি। যখন সময় হবে অবশ্যই আপনার কাছে চাইব, তখন কিন্তু এই জিনিসটা আমাকে দিতেই হবে। আপনার কাছে কিন্তু আছে, বাকি রইল এটা। শ্রাবণী কথাটা বলে দৌড়ে রুম থেকে বের হয়ে যায়। আর আমি তো কিছুই বুঝতে পারলাম না, আবুলের মতো তাকিয়ে রইলাম। ফোনটা হাতে নিয়ে দেখি আজকে 18 তারিখ, তার মানে আমি 3 দিন ধরে এখানে অজ্ঞান হয়েছিলাম আর ও আমার সেবা যত্ন করেছিল। আসলে ওর মতো মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার। এরপরে শ্রাবণীর দাদু আর বাবা এসে আমাকে এমন অবস্থায় দেখে জিজ্ঞেস করতে লাগলো, আরে তুমি তো আমাদেরকে খুবই দুশ্চিন্তার মধ্যে ফেলে দিয়েছিলে। আজ 3 দিন ধরে তুমি অজ্ঞান হয়ে আছো, আমরা তো খুবই টেনশনে ছিলাম। তোমার আবার কি হয়ে গেল? ওইটা কোনো সমস্যা নেই। প্রথমত একদিন এমনই হয়, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। প্রথমবার তুমি এত হার্ড ট্রেনিং নিয়েছো, তাই তোমার এমন জ্বর হয়েছে। আর সমস্যা নেই, এখন থেকে সব কিছু নর্মালি ঠিক হয়ে যাবে। আর তোমাকে একটা ইঞ্জেকশন দিয়েছে, এখন থেকে তোমার কোনো সমস্যা হবে না। আসলে আমারই ভুল হয়েছে, তোমাকে ইঞ্জেকশনটা আগে দেওয়া উচিত ছিল। তোমার শরীরটা যে এত দুর্বল আমি বুঝতে পারিনি, আমি তো ভুলেই গিয়েছিলাম। তুমি কখনো আর্মি ট্রেনিং তো নাওনি, তাই আমি তোমাকে ওই ইঞ্জেকশন দিতে ভুলে গিয়েছিলাম। যাই হোক, এখন তুমি মোটামুটি সুস্থ আছো। আরও 2-1 দিন রেস্ট করো, এরপর না হয় আবার ক্লাসে জয়েন হও। শ্রাবণীর বাবা আরও কিছু সময় কথা বলে ওখান থেকে চলে যায়। এরপরে আমি খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি। আল্লাহ পাক সবাইকে ছাড় দেয়, ছেড়ে দেয় না। তেমনি নীলার ক্ষেত্রেও হয়েছে। আজকে নীলা কতটা অপদস্থ হয়েছে ওর মা বাবা এবং কি নীলয়ের মা বাবার কাছে, সমাজের কাছে। আল্লাহ তাআলা বলেছে, তুমি যদি কারো ক্ষতি চাও সে ক্ষতিটা তোমার উপর হবে। আজকে নীলার জন্য সেই একই অবস্থা হয়েছে। নীলার সাথে কি হয়েছে সবটা বলবো গল্পের শেষে। গল্পের সাথে থাকুন, সব কিছু আস্তে আস্তে জানতে পারবেন। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে আসলাম। একটু সময় পর দেখলাম শ্রাবণী একটা নীল শাড়ি পরে নিচে নামছে। ওর টানা টানা চোখ দুটো মায়া পড়ে গেলাম। তৎক্ষণাৎ আমি আমার চোখ দুটো নিচে নামিয়ে নিলাম। এ কি করছি আমি? না, আমার তো এমন করা উচিত না। কিন্তু তারপরেও এতদিন শ্রাবণী টেক কেয়ারে এবং কি ওর এতটা যত্নে আমি কেমন জানি ওর প্রতি দুর্বল হয়ে গেলাম। নিজের অজান্তে আবারও চোখ চলে যায় ওর থেকে। ও আমার কাছে এসে একটু হেসে বলে উঠল, কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? তোমার এইভাবে তাকিয়ে দেখতে দেখতে তো আমার খুব লজ্জা লাগছে। আচ্ছা বলো, শাড়িটা কেমন হয়েছে? আসলে শাড়িটাতে তোমাকে খুব সুন্দর লাগছে, তাই এইভাবে তাকিয়ে আছি। শ্রাবণী একটু লজ্জা পেল। এরপর দুজনে বের হয়ে গেলাম কলেজের উদ্দেশ্যে। বাস আসতে দুজন বাসে উঠে কলেজে গেলাম। প্রায় 10 মিনিট পর কলেজে এসে বাসটা থামলো। দুজনের ক্লাসের দিকে গেলাম। শ্রাবণী অন্য জায়গায় ক্লাস করতে যাবে, ওর ক্লাসটা আমাদের একদম শেষে, তাই আমি ক্লাসে গেলাম। ক্লাসের ভিতর প্রবেশ করে দেখি পেছনে একটা সিট ফাঁকা আছে, ওখানে গিয়ে বসলাম। তখনই ওই দিনের ওই ইরা নামের মেয়েটা আমার কাছে এসে বলতে শুরু করে, আচ্ছা এই নিলয়, তোমার সমস্যা কি? আজ এতদিন ধরে তুমি ক্লাসে আসোনি কেন? তোমার কি কোনো সমস্যা হয়েছে নাকি? আসলে আমি তো আগে নর্মাল কলেজে পড়াশোনা করেছিলাম, আর এটা তো হচ্ছে মিলিটারি ট্রেনিং, তাই আমি তো ওইটা সম্পর্কে এতটা ধারণা নেই। গত ক্লাসে হুট করে আমাকে দিয়ে ট্রেন করানো হয়েছে, তাই আমার শরীরটা খারাপ হয়ে গিয়েছিল। কি বলো?
এখন তোমার শরীর ভালো আছে তো? আমি তো খুব চিন্তায় পড়ে গেলাম। আর তার উপর তোমার নাম্বারও আমার কাছে নেই। তাই আমি ভাবলাম তোমার বাসায় চলে যাব, কিন্তু বাসাটাও চিনতে পারি না। তাই মনে হলো তুমি হয়তো শ্রাবণী ম্যামদের বাসায় থাকো। ভাবছিলাম আজকে ক্লাস শেষে শ্রাবণী ম্যামদের বাসায় গিয়ে জিজ্ঞেস করব। ইরা নামের মেয়েটা নিজের মতো ভকভক করে যাচ্ছে, আর আমি মাথা নিচু করে কথা শুনে যাচ্ছি। তখন এই ক্লাসের মধ্যে স্যার এসে প্রবেশ করে আর এসে লেকচার দেওয়া শুরু করে। বাইরে নিয়ে যাওয়া হয়, এরপরে সবাইকে এক একটা ট্রেনিংয়ের পজিশন দেখানো হয়। সবার ক্লাস শেষে শ্রাবণী আসে, সবার হাতে একটা করে রিভলভার দেওয়া হয়। এরপরে নিশানা ঠিকভাবে লাগানোর সবাইকে টেন্ট দেওয়া হয়। শ্রাবণী চোখ বন্ধ করে তার লক্ষ্যে ঠিকভাবে গুলি চালাতে পারে তার শ্রাবণী দেখাচ্ছে সবাইকে। এরপর একে একে সবাইকে দেখিয়ে দিচ্ছে কীভাবে তার শত্রুকে গুলি করতে হবে। বটগাছের নিচে বসে আছি শ্রাবণীর জন্য। শ্রাবণী আসলে দুজনে একসাথে বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিব। তখনই কোথা থেকে ইরা নামের মেয়েটা আমার কাছে এসে বলতে শুরু করে, এই যে মিস্টার নিলয়, তোমাকে সে কখন থেকে আমি খুঁজতেছি, তার কি কোনো খোঁজ জ্ঞান নেই তোমার? তোমাকে না বললাম ক্লাস শেষে আমার জন্য দাঁড়াবে? তোমার কি কোনো জ্ঞান বুদ্ধি বলতে কিচ্ছু নেই? মেয়েটার কথা শুনে আমার তো হাসি পাচ্ছে, কারণ ও বাচ্চাদের মতো দুষ্টুমি করে কথা বলছে। এই তোমাকে না বলেছি আমার সাথে এইভাবে হাসবে না। আমি কিছু বললেই তুমি শুধু হাসতে থাকো, কিন্তু আমার কিন্তু খুব বিরক্ত লাগে। আর একবার হাসলে কিন্তু গলা টিপে মেরে ফেলবো। আরে না হেসে কি উপায় আছে? তুমি যেমন ধরনের বাচ্চা মেয়েদের মতো কথা বলো, তাই ওই কথা শুনলে তো যে কারোরই হাসি চলে আসবে, তাই তো হাসি। আচ্ছা যাই হোক, বাদ দাও, দাঁড়িয়ে না থেকে এখন এখানে বসো। কি বলতে চাও বলো। আসলে তোমার সাথে যদি কথা বলি তাহলে শ্রাবণী আপু রাগ করে, আরও খুব অভিমানও করে। ওমা, তাই নাকি? জানতাম না তো। আর একটা সিনিয়র মেয়ে তো একটা জুনিয়র ছেলের প্রেমে তাহলে পড়েছে, অবশেষে তাও আবার ম্যাডাম। তোমার কথার আগামাথা কিছুই তো আমি বুঝতে পারছি না, কি বলতে চাচ্ছ? আরে আমি এইটাই বলতে চাচ্ছি যে শ্রাবণী ম্যাম তোমাকে ভালোবাসে, তাই তো আমার সাথে তোমাকে দেখতে পারে না। আচ্ছা, তোমার বিশ্বাস হচ্ছে না তাই না? আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, আমি দেখাচ্ছি। উনি তোমাকে ভালোবাসে আজকেই বলে দেবে। এরা মেয়েটা আমাকে অবাক করে দিয়ে জড়িয়ে ধরলো। মেয়েটা আরো শক্ত করে জড়িয়ে ধরে শ্রাবণীকে দেখে দেখে কাজগুলো করতে লাগলো। তখন শ্রাবণী এসে আমাদের দুজনকে আলাদা করে দিয়ে আমাকে আর ইরাকে দুটো থাপ্পড় বসিয়ে দিল। তুই কি এখানে এসেছিস লুচ্চামি করার জন্য? ম্যাম, এটা আমাদের পার্সোনাল বিষয়, এখানে আপনি কিছুই বলতে পারেন না। এই মেয়ে, তোকে তো আমি পরে দেখে নিয়েছি। আর তোমার পার্সোনাল মানে ও হচ্ছে আমার স্বামী, আর তুমি আমার স্বামীকে জড়িয়ে ধরবে, আমি তোমাকে ছেড়ে দেবো? শ্রাবণীর কথায় তো আমি একেবারে ভেবাচেকে খেয়ে গেলাম। কি বলছি কি শ্রাবণী এসব কথা? আমি বলেছিলাম না ম্যাম তোমাকে ভালোবাসে, তাই তো তুমি আমাকে জড়িয়ে ধরেছো বলে তার সহ্য হয়নি। তাহলে তুমি দেরি করছো কেন? তুমিও প্রপোজ করে দাও। কথাটা বলেই তো ইরা দিল তোর। আমি তো একেবারে হতবাগের মতো সবকিছু দেখে গেলাম। আর তখন শ্রাবণী আমার শার্টের কলার চেপে ধরে বলল, এসব কি? হ্যাঁ, তুমি কি করছিলে মেয়েটার সাথে? আর ও কি বলে দৌড় দিয়ে চলে গেল? আর সত্যি করে বলো, তুমি কাকে ভালোবাসো, আমাকে না ওই মেয়েটাকে? শ্রাবণী এমন কথায় আমি মোটেও প্রস্তুত ছিলাম না। না মানে আমি তো আপনাকে বড় এই কি ভালোবাসো কিনা সেটা বলো। তা তো জানি, আমার কপালে কি আছে। হাতে একটা রিভলভার নিয়ে আমার সামনে দাঁড়িয়ে কথাটা বলতে আমার জান পাখি তো উড়ে পালিয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে দাঁড়িয়ে আছে। না বাসি তো। গুড বাই। এখন থেকে আমার কথা শুনবা। কোনো মেয়ের সাথে যদি তোমাকে দেখি তাহলে কিন্তু জানোই আমার নিশানা কিন্তু একদম মিস হয় না। কিছু বলছো? না কই, আমি কিছু বলতে পারি? তাহলে ঠিক আছে, তাহলে তুমি বলো, তুমি কি আমাকে ভালোবাসো কিনা সত্যি করে বলবে কিন্তু। হ্যাঁ ভালোবাসি তো তোমাকে, ভয়ে কথাগুলো বললাম শ্রাবণীকে। তখন শ্রাবণী খুশি হয়ে আমাকে জড়িয়ে ধরে পড়ল। তাহলে আমি আজকে গিয়ে বলবো আমার সাথে তোমার জন্য বিয়ে দিয়ে দেয়, না হলে তোমাকে আবার অন্য কোনো মেয়ে নিয়ে চলে যাবে। আমি চাই না তোমাকে আবার হারিয়ে ফেলতে। ওর এমন বাচ্চামো দেখে আমার তো খুব হাসি পাচ্ছে। আমার আর শ্রাবণীর সাথে ওর বাবার বিয়ে টিয়ে দেয়, আর আমি আর আমার অতীতকে মনে রাখতে চাই না। তাই ওই অতীতটাকে আমি ভুলে গিয়েছি। এখন বর্তমানে শ্রাবণী আমার সব কিছু। দেখতে দেখতে 3 বছর শেষ হয়ে গেছে।
এই 3 বছরের ট্রেনিংও শেষ। আমাকে একজন কর্নেল উপাধি দেওয়া হয় আর মেজর ক্যাপ্টেন বানানো হয়। শ্রাবণীর বাবা এখন একজন সিনিয়র কর্নেল হেড। আমার আন্ডারে প্রায় 1000 সোল্ডার কাজ করে। আমরা ক্যান্টনমেন্টের পাশে একটা বাড়ি করি, ওখানে আমি আর শ্রাবণী থাকি। আমি রেডি হচ্ছে ডিউটিতে যাব বলে, তখনই হেড অফিস থেকে কল আসে। কলটা রিসিভ করতে ওপাশ থেকে বলে ওঠে, নিলয়, তোমাকে একটা ইম্পর্ট্যান্ট কাজের জন্য রাজশাহী যেতে হবে। ওখানে এক ইন্ডিয়ান বর্ডারের সাথে নাকি একটা ঝামেলা হয়েছে, তোমাকে ওটা মিটাতে হবে। তাই তোমাকে ওখানে থাকতে হবে। তুমি তো জানো সরকার পরিবর্তন হওয়ার পরে বর্ডারে অনেকটা ঝামেলা চলছে, তাই তোমাকে ওখানে গিয়ে সমস্যাটা সমাধান করে দিয়ে আসতে হবে। ইন্ডিয়ার মেজরদের সাথে তোমার একটা মিটিং করা হবে, তোমাকে ওখানে কিছু কথা বলতে হবে। তোমাকে ইমিডিয়েটলি ওখানে যেতে হবে। আমি তোমাকে মেল করে সব ডকুমেন্ট পাঠিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, যত সাপোর্ট লাগে সব সাপোর্ট তোমাকে ওখানে ওরা করবে। আর হ্যাঁ, ওখানে তুমি সবার সিনিয়র, তাই ওইসব করে তোমাকে সব কাজ করতে হবে। কারণ এখানে যারা আছে তারাই কাজের মধ্যে পারদর্শী নয়, তাই তোমাকেই সব কাজ করতে হবে। আর তোমাকে থাকার জন্য ওইখানে একটা হোটেলের ম্যানেজ করে দেওয়া হয়েছে, তুমি ওই হোটেলেই থাকবে। আর আমি তোমাকে সব মেল করে দিচ্ছি, তুমি এক্ষুনি রওনা দাও। শ্রাবণীর বাবা সবগুলো কথা বলে কলটা কেটে দেয়। কি এমন হয়েছে যে আমাকে যেতে হবে? তখন মেয়েটা চেক করে, দেখি ইন্ডিয়ার সাথে নাকি বাংলাদেশের একটা ঝামেলা চলছে, তাই ওটাকে মিট করতে হবে আমাকে। তখনই প্রেসন থেকে শ্রাবণী এসে জিজ্ঞেস করলো, কি হলো, তোমাকে এমন চিন্তিত মনে হচ্ছে? কিছু হয়েছে নাকি? আর কে কল করেছে? আর কোথায় বা তোমাকে যেতে বলেছে? সবকিছু কথা খুলে বলি। সবকিছু শুনে শ্রাবণী বলে, ও তাহলে যাও, সমস্যা কি? কাজটা মিটিয়ে আবার ফিরে চলে এসো। আমি যেতাম, কিন্তু আমার একটা সমস্যা বারে বারে কষ্ট দিচ্ছে। কারণ যেখান থেকে আমি ফিরে এসেছি ওখানে আবার আমাকে যেতে হচ্ছে, কারণ ওই দিকটা এখনো মনে রাখতে চায় না। কি তোমার অতীত, যে কথা তুমি মনে রাখতে চাও না? ওই কখনো তো আমাকে তুমি ওই বিষয়ে কিছু বলনি। আমি কখনো মনে করতে চাই না, আমি বলার পরও প্রয়োজন মনে করি না। কিন্তু আজকে যেহেতু ওখানে যাচ্ছি, তাই বারবার সেই অতীতের কথাগুলো আমার মনে পড়ে যাচ্ছে। আজকে তোমাকে আমি পুরো ঘটনা খুলে বলি, তাহলে তুমি শোনো। তখন শ্রাবণীকে আমার সাথে ঘটে যাওয়া সবকিছু খুলে বলি। সবকিছু শুনে তখন শ্রাবণী আমার দিকে তাকিয়ে আমার হাত ধরে বলতে লাগতো, তোমার জীবনে এমন একটা বড় দুর্ঘটনা ঘটে গেছে, তুমি কখনো আমাকে তাও বুঝতে দাওনি। আসলে তুমি যে এতটা কষ্ট নিয়ে থাকো আমি কখনো বুঝতে পারিনি। তুমি এসব নিয়ে চিন্তা করো না, তুমি এই কথাগুলো বাদ দাও, আর মনে রাখার প্রয়োজন নেই। তুমি যে কাজে যাচ্ছ ওই কাজটা ঠিকভাবে করে আসো, আমি এটাই চাই। শ্রাবণীর কাছ থেকে বিদায় নিয়ে বাসা থেকে বের হয়ে যাই রাজশাহীর উদ্দেশ্যে, সেই জায়গায় যেখানে আমি আজ থেকে 3 বছর আগে ফিরে চলে এসেছি, আর কখনো ফিরবো না বলে। আজকে যাচ্ছি সেই গন্তব্যস্থানে যেখান থেকে ফিরে এসেছিলাম সেই 3 বছর আগে, যেখানে আমাকে অপমানিত হতে হয়েছে। না, ওসব আর মনে রাখা যাবে না। প্রায় 5 ঘন্টা পর বাসটা এসে একটা হোটেলের সামনে থামলো। তখন হোটেল থেকে একটা কেয়ারটেকার এসে আমাকে জিজ্ঞেস করায় কার্ডটা বের করে দেখায়। কার্ডটা দেখে আমাকে ভেতরে নিয়ে যায়। ভেতরে একটা রুম দেখিয়ে দিয়ে লোকটা চলে যায়। আমি যখন হোটেলের সামনে আসি তখন রাত প্রায় 12টার সময়। কেউ ঠিটুতে নেই, সবাই সবার বাসায় চলে গিয়েছে। তখন ওই লোকটা বাইরে থেকে খাবার এনে আমাকে দিয়ে যায় আর বলে যায় সবাই বাসায় চলে গিয়েছে, উনি শুধু রয়ে গেছেন। আমি আসবো বলে এই কথা বলে উনিও চলে যান। আরেকটা নাম্বার দিয়ে যায় যদি কোনো প্রয়োজন হয় কল দেওয়ার জন্য। আমি খাবারটা খেয়ে শুয়ে পড়ি। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে আসলেই ওই লোকটা আমাকে সকালের খাবার দিয়ে যায়। খাবারটা খেয়ে ভাবলাম রিসেপশন অফিসে গিয়ে ম্যানেজারকে জিজ্ঞেস করব ঠিকানাটা কোথায়, কারণ ওই রিসেপশন অফিসের ম্যানেজারের কাছে ওই জায়গার ঠিকানাটা দিয়েছে। তাই রিসেপশন অফিসে যাওয়ার জন্য একটু পা বাড়ালাম। দেখলাম অফিসের মধ্যে অনেক মানুষের ভিড় করে রেখেছে, মনে হচ্ছে সবাই ট্যুরে এসেছে। তাই এভাবে বের করে রুম নেওয়ার জন্য ম্যানেজারকে ঘিরে রেখেছে। আর এই হোটেলটা হচ্ছে রাজশাহী শহরে সব থেকে বড় দামি হোটেল। এত লোকের মাঝে ম্যানেজারকে ঠিকভাবে দেখা যাচ্ছে না। আবার ওদেরকে সরে যে ম্যানেজারকে জিজ্ঞেস করব তারা কোনো উপায় নেই। আর কিছু উপায় না পেয়ে
খুঁজে পেয়ে বাইরে যাওয়ার উদ্দেশ্যে হাঁটা ধরলাম। রাস্তার ওপারে এসে দেখলাম একটা মেয়ে রাস্তা পার হতে পারছে না। আমি পিছিয়ে মেয়েটার কাছে গেলাম। পিছিয়ে মেয়েটার মুখটা দেখে আমার কেমন জানি একটু নিজের আপন কেউ লাগা শুরু করলো। এর আগে এমন কখনো হয়েছে বলে আমার মনে হচ্ছে না, কিন্তু মেয়েটাকে দেখার পর আমার এমন কেন লাগছে তা একটু কৌতূহলবশত মেয়েটার কাছে গেলাম। মেয়েটার কাছে যেতেই মেয়েটা আমাকে দেখে দুটো হাত ওর কোমরে নিয়ে বলতে শুরু করলো, এই যে আঙ্কেল, তুমি কি কিডন্যাপার? আমাকে কিডন্যাপ করে নিয়ে যাবে? তা কিন্তু পালাবো না, আমার আংটি আতে। না বাবু, আমি তোমাকে কিডন্যাপ করার জন্য আসিনি। আসলে তুমি রাস্তা পার হতে পারছো না, তাই ভাবলাম আমি তোমাকে রাস্তা পার করে দেই। তোমালে দেখে তো ভালো মানুষ মনে হয়, তাইলে চলো। মেয়েটাকে করে নিতে আমার কেমন জানি না মনের মধ্যে একটা প্রশান্তি আসা শুরু করলো। আমি কেমন জানি না আমার আপন কাউকে আমার কাছে বুকে টেনে নিয়েছি। এমন একটা প্রশান্তি শান্তি পাওয়া যাচ্ছে, আমি বলে বোঝাতে পারবো না। কিন্তু মেয়েটার সাথে তো আমার কোনো সম্পর্ক নেই। তাহলে মেয়েটাকে কোলে নেওয়ার পর আমার কেন এমন লাগছে যেন আমি আমার নিজের মেয়েকেই কোলে নিয়েছি? কিন্তু না, এটা তো হতে পারে না। পিছিয়ে মেয়েটাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা তোমার আব্বু আম্মু কোথায়? তো ওরা তোমাকে এখানে রেখে কোথায় গিয়েছে? তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? আঙ্কেল বলো না, আমার মাম্মা ওই হোটেলের ম্যানেজার, উনি স্কুল থেকে নিচে চলে আসছি আমার আন্টির সাথে, কিন্তু আন্টিকে দেখছি না। ও, তাহলে তো কোনো সমস্যা নেই। আমি তোমাকে রাস্তা পার করে দিলে তুমি তোমার আম্মুর কাছে চলে যাবে। কিন্তু তোমার আন্টি তোমাকে খুঁজতেছে মনে হচ্ছে। এত সময় তোমার আন্টি মনে হয় তোমার আম্মুর কাছে গিয়ে সবটা খুলে বলেছে। আচ্ছা চলো, আমরা রাস্তা পার হয়ে তোমার আম্মুর কাছে যাই। আচ্ছা, তোমার নামটা তো জানা হলো না। আমার নাম হচ্ছে নীরা। নামটা কেমন জানি আমার নামের সাথে মিক্স করা। তখন নীরাকে জিজ্ঞেস করলাম, আর তোমার আব্বু কোথায়? রাস্তার ওপার যাওয়ার পরে মেয়েটা কোল থেকে নেমে যায়। স্কুল থেকে নেমে একটু মন খারাপ করে বসে পড়ে। এরপরে বসে বলে, তুমি এদিকে আসো। আমি পিছিয়ে মেয়েটার কর্মকাণ্ডে আমি একটু হাসলাম। এরপর আমি হাঁটু গেড়ে মেয়েটার কাছে আসলাম। কাছে আসতে মেয়েটা আমাকে বলতে লাগলো, আমার বাবা আমার স্কুলের সাথে রাগ করে দূরে চলে গেছে। আমার মামা বলেছে আমার আব্বুকে ফিরিয়ে আনবে। আমার কাছে কিন্তু এখনো আমার বাবাকে এখনো ফিরিয়ে দেয়নি। আমার স্কুলে ক্লাসে সবার বাবা সবার ছেলে মেয়েকে নিয়ে স্কুলে যায়, কিন্তু আমার বাবা আমাকে স্কুলে নিয়ে যায় না। আমি আম্মুকে সব সময় বলি যে আমার বাবা কবে আসবে, কিন্তু আম্মু চুপ করে থাকে আর কান্না করে। মেয়েটার কথা আমার হৃদয় ছুঁয়ে যাচ্ছে। মেয়েটার সাথে কথা বলে আমার কেমন জানি না ওকে আমার আপন মনে হয়। ফিস করে আমি নীরার সাথে কথা বলছিলাম, তখনই পেছন থেকে কেউ দৌড়ে এসে নীরাকে জড়িয়ে ধরে বলতে লাগলো, কোথায় গিয়েছিস তুই? আমি কতটা প্যারেশান হয়ে গিয়েছিলাম তোকে খোঁজার জন্য, আর তোর আম্মু তো তোকে খুঁজতে বের হয়ে গিয়েছে। কোথায় গেছে তার কোনো ঠিক নেই। তোর মা কান্না করতে করতে কোথায় যাচ্ছে না যাচ্ছে তার কোনো হিসেব নেই। আঙ্কেল আমাকে রাস্তা পার করে বলল আম্মুর কাছে নিয়ে যাবে। আসলে আমি আপনাকে কি বলে যে ধন্যবাদ তার কোনো ভাষাই নেই। মেয়েটাকে দেখে অবাক হওয়া ছাড়া উপায় নেই, কারণ মেয়েটা আর কেউ না, নীলার বেস্ট ফ্রেন্ড। আমাকে দেখে চিনতে পারেনি, কারণ আমি যে আগের নীলয় নাই, তাই আমাকে চিনতে পারেনি। আর সব থেকে বড় কথা, আমাকে এখন আর্মি ড্রেস পরা, তাই মেয়েটা আমাকে একটু বিন্দু পরিমাণও চিনতে পারেনি। তখন আমি ফারজানাকে উদ্দেশ্য করে বললাম, না না সমস্যা নেই, ধন্যবাদের কিছুই নেই। আসলে ও বলেছিল যে নীরার আম্মু নাকি এখানে ম্যানেজার, আর আমি ম্যানেজারের সাথে একটু কথা বলতে চাই। আমি এই হোটেলে উঠেছি, আসলে আমি একটা মিশনে এসেছিলাম আর জায়গাটা চিনি না। ম্যানেজারের কাছে নাকি ঠিকানা দিয়েছে, তাই ওনার সাথে একটু কথা বলতে চাই। ওহ, তাহলে সমস্যা কি? তাহলে তো কোনো সমস্যাই নেই, চলুন আমি আপনাকে নিয়ে যাচ্ছি। নীরা বায়না করতে লাগলো যে আমার কোলে যাবে, তাই নীরা আমার কোলে আসলো। নীরাকে কোলে নিয়ে হোটেলে গিয়ে দেখলাম হোটেলের সামনে আর কেউ নেই। মনে হয় নীরার মা নীরাকে খোঁজার জন্য বের হয়ে পড়েছে। তখন ফারজানা কল করে নীরার মাকে সব কিছু বলে। তখন নীরার মা দৌড়ে আসে। আমি নীরাকে নিয়ে ওই পাশেই দাঁড়িয়ে রই। নীরার মা দৌড়ে এসে পেছন থেকে কোলে তুলে নেয়। আমাকে এখনও নীরার মাকে দেখেনি, এবং কি আমিও তাকে দেখিনি।
আমি পেছন ফিরে যখনই নীলার মায়ের দিকে তাকাবো যেন আমার পায়ের নিচ থেকে মাটি সরে যেতে লাগলো। কারণ এই মুহূর্তে আমার সামনে যে দাঁড়িয়ে আছে সে আর কেউ না, সে হচ্ছে নীলা। নীলাকে দেখে তো আমার কেমন জানি না নিজের প্রতি রাগ হচ্ছে। কেন যে আমি এখানে আসতে গেলাম, তাই আমি বিরক্ত হয়ে ওখান থেকে নিজের রুমে চলে যাব। তখনই নীলা আমার পা ধরে কান্না করতে করতে বলতে লাগলো, কষ্ট দিও না, আমি তোমাকে খুঁজে পেয়েছি। এটা এটা যে আমার কত জন্মের ভাগ্য, আমি তোমাকে তা বুঝিয়ে বলতে পারবো না। আমি জানি আমি ক্ষমার অযোগ্য। তোমার সাথে যা করেছি তার জন্য আমার কখনো ক্ষমা হয়ই না। তার জন্য তুমি আমাকে মারো, কাটো, সব কিছু করো, কিন্তু আমি তোমাকে কখনোই আর আমার থেকে দূরে চলে যেতে দেবই না। নীলার কথা আমার কেন জানি না এখন বিষাক্ত মনে লাগছে। তুমি জানো না নিলয়, এই 4-5টি বছর আমি আমি কত যে তোমাকে খুঁজেছি তার কোনো হিসাব নেই। আমি 5টি বছর নিজেকে তিলে তিলে কষ্ট দিয়েছি। আমি আমি এতটা অসহায় যে আমি কাউকে মুখ দেখানোর মতো না। বিশ্বাস করো নিলয়, তোমার সাথে যা করি তুমি যতটা কষ্ট পেয়েছো তার থেকে আমি 1000 গুণ বেশি কষ্ট পেয়েছি। নিলয়, তুমি আমাকে ক্ষমা করে দাও। তোমার সাথে যা করেছি তা যে আমাকে তিলে তিলে মেরে ফেলছে। আমি নীলার হাত থেকে আমার পাটা সরিয়ে ওখান থেকে উপরে চলে যাই। উপরে নিজের রুমের দরজা বন্ধ করে বসে থাকি। যে আমি যা যা কখনো চাইনি তাই আমার সাথে হয়েছে, কিন্তু আবার এখন চিন্তা হচ্ছে যে মেয়েটা কার? যদি মেয়েটা আমার না, আমার তো হতে পারে না। আমার কিছুই মাথায় ঢুকছে না যে নীলা তাহলে কি আরেকটা বিয়ে করেছে? আরেকটা বিয়ে করলে আমার কাছেও ক্ষমাই বা চাইবে কেন? প্রায় 10 মিনিট পর দরজার বাইরে থেকে শব্দ ভেসে আসে। নিলয় বাবা, তোর সাথে আমরা যা করেছি হয়তোবা কাজটা ঠিক করিনি। আজকে আমরা তোকে খুঁজে পেয়েছি। এই 4টা বছর তোকে যে কত জায়গায় খুঁজেছে তার কোনো হিসাব নেই। আমি পুরো শহরটাকে খুঁজতে খুঁজতে পাগল বানিয়ে ফেলেছি, কিন্তু তোকে আমি কোথাও খুঁজে পাইনি। আমরা জানি আমরা তোর সাথে অন্যায় করেছি, যার কোনো ক্ষমা নেই, কিন্তু আমি তোর বাপ হয়ে তোর কাছে ক্ষমা চাচ্ছি বাবা, তুই আমাদেরকে ক্ষমা করে দে। কারো কথাই যেন আমার এখন শুনতে ইচ্ছে করছে না। তখনই কারো চেনা কণ্ঠ ভেসে আসে, আর কণ্ঠটা শুনে আমার হৃদয়টা কেমন জানি উতলে ওঠে। নিলয়, তুই দরজা খোল, তোর সাথে আমার কথা আছে। রৌদ্রের কণ্ঠ শুনতে দরজাটা খুলে দিয়ে রৌদ্রের ভিতরে প্রবেশ করে। এরপর দরজাটা লাগিয়ে দিই। তখন রৌদ্র বলতে শুরু করে, আমি শুনেছি তোরা সে আসবি, তাই আরও 2 দিন আগেই আমি চলে এসেছি। আমি জানি আজকে যে এমন একটা জিনিস ঘটতে যাবে, তাই তো আমি আজকে এখানে হাজির হয়েছি। তুই সব কিছু জেনেও আমাকে কেন বলিসনি? আর তুই তো জানিস আমি যে শ্রাবণীকে বিয়ে করেছি, তারপরে তুই কেন আমাকে এইসব কথা বলিসনি যে নীলা এই হোটেলে থাকে? নয়তো আমি কখনো এই মিশনের জন্য আসতাম না। আর শ্রাবণী যদি এগুলো জানতে পারে তখন কি হবে? আর নীলা তো এখন বিয়ে করে বাচ্চাও আছে, ও এখন সুখে আছে, তাহলে এত ড্রামা কিসের? আমার কাছে ক্ষমা চাওয়ার কি আছে? আমি তাদেরকে ওই দিনই ক্ষমা করে দিয়েছি। না রে, তুই যতটা সহজ মনে করিস বিষয়টা এমন না। কোথায় আছে না, বাপ বাপকেও ছাড়ে না, আর নীলার তেমনি হয়েছে। আর তুই শ্রাবণীর কথা বলছিস, তো ওটা নিয়ে তোর চিন্তা করা লাগবে না। আমি তো তোর কোনো কথাই বুঝতে পারছি না, তুই আমাকে ক্লিয়ারলি সব কিছু খুলে বলতো কি বিষয়টা। তুই যতটা না কষ্ট পেয়েছিস তার থেকে 1000 গুণ নীলা কষ্ট পেয়েছে। নীলা তিলে তিলে মানুষের মুখে কথা শুনছে, সবার মনের কথা শুনেছে, ওর পরিবারের, তোর পরিবারের সবার কাছে। আমি তোর কথা কিছুই বুঝতে পারছি না, তুই আমাকে সব কিছু খুলে বল। তোর বিয়েটা আমি সব আঙ্কেলের কাছে কথা বলি, তাই তোর বিয়েটা ঠিক হয়। তাই আমি দুষ্টুমি করে একটা সিসি ক্যামেরা তোর রুমে লাগিয়ে রাখি। ওই দিনের ঘটনা সিসি ক্যামেরা রেকর্ড হয়। তখন এই ভিডিও প্রোটেক্টটা আমি সবার সামনে তুলে ধরি। সবাইকে দেখানোর পর সবাই তো নীলাকে যে যেমন পাচ্ছে সবভাবে ওকে গালি এবং কি নোংরা ভাষায় কথা বলা শুরু করে। আর সবাই বুঝতে পারে তোর সাথে কত বড় একটা অন্যায় করেছে। তারা সবাই একটা ছেলে, অসহায় ছেলের উপর কত না নির্যাতন করেছে। নীলার সাথে ওই দিন তোর সত্যিই ফিজিক্যাল হয়েছিল, কারণ ওই পানিটা তুই একা খাসনি, নীলাও খেয়ে ফেলেছিল, তাই তোদের মধ্যে ফিজিক্যাল হয়েছিল। আজ যে মেয়েটাকে দেখতে পাচ্ছিস ওই মেয়েটা আসলে তোর, এই তুই হচ্ছিস ওর বাবা। রুদ্রের কথা শুনে আমি আচমকা মনে হয় ওপর থেকে পড়ে গেলাম। আমি দাঁড়িয়ে গেলাম। কি বলছিস তুই? আমি যা বলছি ঠিকই বলছি। আর নীলা ওর বয়ফ্রেন্ডের কাছে বলে, কিন্তু ওর বয়ফ্রেন্ড ওকে ছেড়ে চলে যায়। নীলা সমাজের কাছে কলঙ্কিত হয়ে যায়। ওকে কেউ ওর বাসায় জায়গা দেয় না, সবাই ওকে দূর দূর করে বের করে দেয়।
তখন তোর সন্তান ওর পেটে, কিন্তু ও তো সন্তানকে মারতে চায়নি। ও তোর সন্তানকে পেটে নিয়ে এতদিন ধরে বেঁচে আছে, এবং কি তোর স্মৃতি এটাকেও নিয়েও আঁকড়ে ধরে আছে। ও ওর নিজের ভুলটা বুঝতে পেরেছে, তাই তো আজ এতটা বছর ধরে তোকে কত যে খুঁজেছে তার কোনো হিসাব নেই। আমাকে কতবার কান্না করতে করতে বলেছে, কিন্তু আমি তোর ঠিকানা দেইনি। এখন তুই বল, তুই কি তোর মেয়ের মুখটা দেখে কি ওকে ক্ষমা করে দিতে পারবি না? পৃথিবীতে এমন কোনো বাবা নেই যে তার সন্তানের মুখের দিকে তাকিয়ে তার মায়ের হাজারো ভুল ক্ষমা করে দিতে পারে না। তোর মা বাবা কষ্ট কম পায়নি, তারাও সমাজের মাঝে অনেক অপমান হয়েছে। না জেনে না বুঝে নিজের ছেলের ওপর এতটা নির্যাতন করে তারা বুঝতে পেরেছে, না বুঝে তোকে কতটা ওরা শাস্তি দিয়েছে। তাই তো তোর বাবা মা আজও তোকে খুঁজে বেড়ায়, কারণ তুই তাদের একমাত্র সন্তান। তারা বুঝতে পেরেছে তোর সাথে তারা কতটা ভুল করেছে। কথাটা শুনে আমার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। আমি বুঝতে পারছি না কি করব। তখন আমি রুদ্রকে বলে উঠি, আমি যে শ্রাবণীকে বিয়ে করেছি, আমি যে তাকে ঠকাতে পারি না, ওকে যে আমি অনেক বেশি ভালোবাসি। আমি শ্রাবণীকে সবকিছু খুলে বলেছি। শ্রাবণী সবকিছু শুনে তোকে মেনে নিয়েছে, এবং কে নীলা আর তার বাচ্চাকেও মেনে নিয়েছে। ওর কোনো সমস্যা নেই। রুদ্রকে দরজাটা খুলে দিই। দরজা খুলতে আব্বু আমার কাছে এসে আমার হাতটা ধরে বলতে লাগলো, বাবা নিলয়, আমি জানি আমি তোর সাথে অন্যায় করেছি। বাবা, আমাকে ক্ষমা করে দে। না, বাবা মা কখনো অন্যায় করতে পারে না, তারা তো তাদের ছেলেকে শাসন করে। আজকে আমার জায়গায় যদি অন্য কেউ হতো তাও এমনই হতো, কিন্তু তোমার জায়গায় যদি আরো অন্য কোনো মা বাবা থাকতো তাহলে আরো বেশি করতো। আমি মা বাবাকে জড়িয়ে ধরি, কারণ এখানে আমার মা বাবার কোনো অন্যায় ছিল না। তোর মা অনেক অন্যায় করেছে, তোর মাকে ক্ষমা করে দে বাবা। বাবা, তুই নীলাকে ক্ষমা করে দে। ও অনেক কষ্ট পেয়েছে, 4 বছর ধরে প্রতিনিয়ত কষ্ট ভোগ করেছে। নীলা সে আমার পা জড়িয়ে ধরলো। তখন মা বাবা রৌদ্র সহ সবাই বাইরে চলে যায়। তখন নীলা এসে আমাকে জড়িয়ে ধরে। তুমি যে আমার বাবা বলনি কেন? তোমার সাথে কথা নেই। নীলার কথা শুনে আমার হাজারো রাগ অভিমান যেন নিমেষেই উধাও হয়ে গেছে। নীলাকে জড়িয়ে ধরে আমিও কান্না করে দিলাম, আর নীলাকে আমার পা থেকে উঠে বুকে জড়িয়ে নিলাম। নীলা কান্না করতে লাগলো। মা বাবা আমার আর নীলার আবারও বিয়ে দিল। শ্রাবণীর সাথেও আজকে আমার আর নীলার বাসর রাত গিয়ে বাসর করে দেখে শ্রাবণী আর নীলা দুজনে বসে আছেন খাটের ওপর। আমার কি কপাল, আজকে দুই বউয়ের সাথে একসাথে বাসর করব। এই আজকে তো তোমরা দুজন দেখছি একসাথে। দুজন যদি আমার উপর নির্যাতন করো তাহলে এই বাচ্চা ছেলে কোথায় যাবে? শ্রাবণী আপু, চলো তাহলে এই বাচ্চাটাকে নির্যাতন করা কাকে বলে একটু বুঝিয়ে দিই। চলো নীলাপু, তাহলে পিসিটাকে নিয়ে একটু লুডো খেলি। এই যে ফাজিল পৌরা, এটা আমার আজকে না, তোদের খবর আছে। এটা বলে দুজনের উপর ঝাঁপিয়ে পড়ে। দুই বোনের সাথে বাসর আর মজাই আলাদা। যাই হোক, গল্পটা এখানে শেষ করলাম। গল্পটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আমাদের রাইটার রুদ্রের জন্য একটু দোয়া করবেন, অসুস্থ এর মধ্যেই আছে। ধন্যবাদ। আপনারা কারা এমন রোমান্টিক গল্প শুনতে পছন্দ করেন তারা অবশ্যই আমাদেরকে জানাবেন। আর কারো যদি পছন্দের কোনো গল্প থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে বলবেন। আর আমরা সব সময় আপনাদের ভালো কমেন্টের আশায় থাকি, তাহলে আমাদের লেখার আগ্রহটা একটু বেড়ে যায়। আর কেউ যদি গল্পের থিম দিতে চান তো গল্পে টুকিটাকি একটু থিম দিতে পারেন, তাহলে ওইটা থেকে গল্প লেখার একটা ট্রাই করবো আর কি। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, টাটা বাই বাই।